আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের ভাইয়া এবং আপুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব 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 বেশি ভালো আছো। তোমাদের ভাইয়া আজকে আবার হাজির হলাম একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বলে। যেহেতু পরশুদিনই তোমাদের ক্লাস নিয়েছিলাম, আশা করছি সেই ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগলো। আর হচ্ছে ক্লাস কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, সেটা কিন্তু অবশ্যই জানাইতে হবে। ঠিক আছে, না জানাইলে কিন্তু আসলে ভাইয়া বুঝবো না যে কিভাবে তোমাদেরকে হচ্ছে মানে গাইড করতে পারতেছি কিনা, ঠিক মতো বুঝাইতে পারতেছি কিনা, সেটা কিন্তু আমাকে জানাইতে হবে। ঠিক আছে, তো ভাইয়া সবসময়ের মধ্যে আবারও জিজ্ঞেস করছি যে আশা করছি তোমরা এই রোজা রমজান মাসে তোমরা সকল ইবাদতগুলো ঠিকমতো পালন করতে পারছো এবং তার পাশাপাশি পড়াশোনাটাকেও ঠিকমতো চালিয়ে যেতে পারছো। সুপ্রিয় ছাব্বিশিয়ানরা, স্পেশালি ছাব্বিশিয়ানরা, 27 ব্যাচেরাও দেখতে পারো, 26 ব্যাচের জন্য কিন্তু আসলে এইচএসসি পরীক্ষা করানোর মতো একটা অবস্থা। হ্যাঁ, পুরান কথা আবার হচ্ছে মনে করে দিতেছি তোমাদেরকে, যাতে তোমাদের মনে হয় যে না, পড়তে বসা দরকার। ঠিক আছে, তো ভাইয়া আজকে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়, প্রেষণা। হ্যাঁ, তো প্রেষণা চ্যাপ্টারটা আসলে মানে এইচএসসির জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের সময়ও এটা এত বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা যে আসলে তুমি এটাকে কখনোই ইগনোর করতে পারবে না। ঠিক আছে, তো আসলে চলো শুরু করা যাক। পুরো ক্লাস জুড়ে আছে আমি তোমাদের সাথে ওয়ারিদ হাসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টে। ভাইয়া, আমরা প্রেষণার ধারণা পড়ব। প্রথমে আমরা পড়ব যে প্রেষণার ধারণা কি, কাকে বলে। কর্মীদের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে তাদের অনুপ্রাণিত, উৎসাহিত ও প্ররোচিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। কোন 3টা ওয়ার্ড বলো তো ভাইয়া? অনুপ্রাণিত, উৎসাহিত, উৎসাহিত এবং প্ররোচিত। এই 3টা শব্দ তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তোমরা যখন পরীক্ষায় এই সংজ্ঞাটা পরীক্ষায় আসবে যে প্রেষণা কাকে বলে, তখন হচ্ছে তোমাদেরকে এই 3টা শব্দ যদি তোমরা ইউজ করো, তোমাদের হচ্ছে এই যে সংজ্ঞাটা সেটা আরো স্ট্রং হবে, সেটা আরো সুন্দর হবে। সেটা হচ্ছে টিচার যারা দেখবেন তারা হচ্ছে পড়ে আরো বেশি, তাদের কাছে ভালো লাগবে যে না, ও মেইন ব্যাপারটা বুঝতে পারছে। অনুপ্রাণিত, উৎসাহিত এবং প্ররোচিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। হ্যাঁ, সো প্রেষণা কি? প্রেষণা মানে হচ্ছে মোটিভেট করা, ইংলিশে আমরা যেটাকে বলি মোটিভেশন। হ্যাঁ, প্রেষণা ইংলিশে হচ্ছে মোটিভেশন। ঠিক আছে, আমি লিখে দিই তোমাদেরকে, তাও অনেকেই হচ্ছে এই ওয়ার্ডটার সাথে নতুন থাকতে পারো, কিন্তু তাই ইংলিশটা যদি ভালো করে দেখো তাহলে হচ্ছে তোমাদের মনে হয়ে যাবে যে ও আচ্ছা, এটা মোটিভেশন বোঝায়। ওকে, কে কে আছো জানিয়ে দিও। ও হ্যাঁ, গত ক্লাসে তোমাদের সাথে পরিচয় হওয়া হয় নাই, যে তোমরা কে কোথা থেকে দেখছো, কার কলেজ কোনটা, অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, কে কোথা থেকে দেখছো এবং কার কলেজ কোনটা অবশ্যই কিন্তু জানাবে। জানাবে কিন্তু ভাইয়া, জানাতে হবে। ওকে, চলো যাওয়া যাক। আর হচ্ছে যে হ্যাঁ, এবার আসো আমরা হচ্ছে একটা আহ একটা ক্রমবিকাশ পড়বো। ক্রমবিকাশ না, আসলে এটাকে বলে হচ্ছে মানে একটা থেকে আরেকটাতে যাওয়া। ঠিক আছে, যেমন দেখো, তোমাদের জন্য প্রথমে আমি যেটা আনলাম সেটা হচ্ছে ল্যাটিন শব্দ মুভিয়ের। এই মুভিয়ের শব্দটা তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে যে এটা আবার কি শব্দ ভাইয়া, এটা হচ্ছে ল্যাটিন শব্দ, বুঝছো? তো ল্যাটিন শব্দ বেসিক্যালি একটু অন্যরকম হয়। তো এই যে মোটিভেশন যে শব্দটা, বা বাংলা আমরা যেটাকে প্রেষণা বলি, সেই প্রেষণা শব্দটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে সেটা প্রথমে মুভিয়ার শব্দ থেকে আসলো। উচ্চারণটা কিভাবে? মুভিয়ার, মুভিয়ার। ঠিক আছে, মুভিয়ার থেকে আসে এবং পরবর্তীতে সেটা আহ এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে, এখানে টি আর এখানে হবে ভি। হুম, ইংরেজি মোটিভেশন এবং পরবর্তীতে আমাদের শেষে বাংলায় প্রেষণা আসলো। মানে হচ্ছে, তোমরা একটু ভালো করে দেখলেই বুঝবে, ল্যাটিন শব্দ মুভিয়ার থেকে ইংরেজি মোটিভেশন এবং ইংরেজি মোটিভেশন থেকে বাংলা প্রেষণা শব্দটার আবির্ভাব হয়েছে। ঠিক আছে, বইতে সুন্দর করে তোমাদের এটা দেওয়া আছে, এখানে তোমাদেরকে হচ্ছে একটা চিত্র আকারে সুন্দর করে বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো,
আমরা হচ্ছে যে আরো কিছু ব্যাপার জানি, যেমন হচ্ছে কর্মীদের কাজের প্রতি পূর্ণ ব্যবহার সম্ভব নয়, আর এই আগ্রহের সূত্রপাত মূলত ঘটায় প্রেষণা। এখানে আসলে শুরুতে একটা ব্যাপার বলে রাখি ভাই, আসলে তোমাদের জন্য খুব তাড়াতাড়িতে স্লাইড বানানো লাগে তো আমাদেরকে, সেজন্য হচ্ছে কিছু বানান আমাদের ভুল হয়ে যায় মাঝে মধ্যে। তোমরা ব্যাপারটা একটু কম্প্রোমাইজ করে নিও। মানে আমি তোমাদেরকে তো অবশ্যই চিহ্নিত করে দিব, তাও তোমরা হচ্ছে ব্যাপারটাকে একটু মানে একটু দেখে নিবা আর কি, যাতে তোমরা একটু সমস্যা না পড়ো। সূত্রপাত মূলত, আচ্ছা ভাইয়া কে কোথা থেকে আছো জানিয়ে দিবে কিন্তু। আর হ্যাঁ, ক্লাসটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিতে হবে কিন্তু, বুঝছো? ক্লাসটা শেয়ার করে দিতে হবে, কারণ অনেককেই হচ্ছে এই অধ্যায়টা সম্পর্কে অনেকেরই হচ্ছে ধারণা কম থাকতে পারে। তো এই ক্লাসটা করলে আশা করছি তোমাদের মধ্যে যত রকম কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে, কারণ তোমাদের জন্য এমনভাবে স্লাইডটা বানিয়েছি ভাইয়া যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, তো চলো নেক্সট পয়েন্টটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়, ধারাবাহিক কাজের সমষ্টি, লক্ষ্যার্জনের সহায়তা। বুঝছো? এই যে তিনটা আমি হচ্ছে এর বৈশিষ্ট্য বললাম, প্রেষণা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়, ধারাবাহিক কাজের সমষ্টি, লক্ষ্যার্জনের সহায়তা। একটা একটা করে বুঝাই। প্রথমত মনস্তাত্ত্বিক বিষয় মানে কি? এটা হচ্ছে মাইন্ডের সাথে রিলেটেড। প্রেষণা মানে কি? মোটিভেট করা। তো আমরা কি, আমরা হচ্ছে যদি ধরো আমরা যদি কোনো কোম্পানির চিফ হই, মেইন হই, তো আমাদের কি করতে হয়? আমাদের যে কোম্পানির যে কর্মীরা থাকে তাদেরকে আমাদের আহ প্রেষণা দিতে হয় না, মোটিভেট করতে হয় না? তো এটা কি এটা মানে মানসিক একটা ব্যাপার না, মেন্টাল একটা ব্যাপার? সো এজন্য এটাকে বলা হয় মনস্তাত্ত্বিক বিষয়। ঠিক আছে? এরপর হচ্ছে ধারাবাহিক কার্য সমষ্টি। ধারাবাহিক মানে তোমরা কি বুঝো? ধারাবাহিক মানে কি? ধারাবাহিক মানে কি বুঝো? ধারাবাহিক মানে হচ্ছে একের পর এক কাজ। হ্যাঁ, ধারাবাহিক, ধারা অনুযায়ী। ঠিক আছে? তো এই প্রেষণাটা হচ্ছে ধারাবাহিক কাজের সমষ্টি। আমাদের কিছু স্টেপ বাই স্টেপ আমাদের এই প্রেষণাটা আমাদের ফলো করতে হয়, এবং সেই অনুযায়ী কিন্তু একজন কর্মী তার কাজের প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং প্রতিষ্ঠানকে সে লক্ষ্যের জন্য এগিয়ে নিয়ে যায়। আচ্ছা হ্যাঁ, এরপর টপিকটা হচ্ছে লক্ষ্যার্জনের সহায়তা। লক্ষ্যার্জন, আমি তোমাকে একটা কথা বলছিলাম তোমাদেরকে, যে প্রতিষ্ঠানে যা কিছুই করা হয় সবকিছু কেন করা হয়? লক্ষ্য অর্জনের জন্য। প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যটা অর্জন করার জন্য সব কাজ করা হয়ে থাকে। তো ব্যবস্থাপনার যে একটা কাজ প্রেষণা, সেই প্রেষণাটাও কিন্তু আমাদের লক্ষ্যার্জনের জন্যই করা হয়ে থাকে, লক্ষ্যটাকে অর্জন করার জন্য। আর অভাব, হ্যাঁ, অভাব হচ্ছে প্রেষণার মূল ভিত্তি। অভাব, অভাব কেন প্রেষণার মূল ভিত্তি ভাইয়া? কারণ হচ্ছে অভাবের তাড়নাতেই কিন্তু আসলে প্রেষণাটার উৎপত্তি হয়। ধরো যে তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দেই। একজন কর্মী, সে হচ্ছে একটা কিছুর অভাব বোধ করতেছে। কিরকম অভাব বোধ? সে ধরো যে একটা পদোন্নতি, সে পদোন্নতি চায়, সে একটা মানে তার ডেজিগনেশনটা উপরে নিতে চায়, সে এটার অভাব বোধ করতেছে। মানে সে ভাবতেছে আমি তো উপরে যেতে পারতেছি না, আসলে এখন জিনিসটা তো আসলে হইতেছে না। হ্যাঁ, তো সে কি করলো? তো হচ্ছে ব্যাপারটা আমরা জানতে পারলাম, যারা আমরা হচ্ছে ধরো কোম্পানির আমরা যারা মেইন চিফ, হ্যাঁ, আমরা জানতে পারলাম ব্যাপারটা। এবং তখন কি করলাম? তখন আমরা তাকে প্রেরণা দিলাম, তাকে আমরা মোটিভেট করলাম, মোটিভেট করে তাকে আমরা পদোন্নতি দিলাম। এই যে পদোন্নতিটা আমরা তাকে কিভাবে দিলাম? অভাবের কারণে দিলাম না? মানে সে যে আসলে মানে একটা অভাবে ছিল, সে যে পদোন্নতি পাইতেছে না, এটা তো একটা অভাব। আর এই অভাবটা আমরা বুঝতে পারছি, এবং তখনই কিন্তু আমরা তাকে প্রেরণা দিছি এবং সে পদোন্নতি পাইছে। পদোন্নতি কিন্তু প্রেরণার একটা স্টেপ, সেটা আমরা তোমাদের ইনশাল্লাহ সামনে বুঝতে পারবো, সামনের স্লাইডগুলোতে সবকিছুর আলোচনা আছে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ক্লাসটা কিন্তু শেয়ার করে দিও, বারবারই বলি। আর তোমরা কে কোথা থেকে আসো অবশ্যই জানাবে। ঠিক আছে? জানাতে হবে কিন্তু ভাইয়া, কে কোথা থেকে আছো জানাতে হবে। ওকে, আসো। তো বুঝলা তো, তাই না? স্লাইডটা এতটুকুই, নেক্সট স্লাইডে আমরা যাই। ওকে, প্রেষণার কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে হচ্ছে আরো কিছু বৈশিষ্ট্য ছিল, হচ্ছে তোমাদেরকে এগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আসলে হচ্ছে কি, যে বইয়ের সবগুলাই দেখা যায় যে আসলে অনেক বড় বড় করে দেওয়া থাকে। তো তোমাদের হচ্ছে ওয়ান শট ক্লাস হিসেবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বেশি পরীক্ষায় আসতে পারে, সেগুলো তোমাদেরকে জাস্ট পয়েন্ট আউট করে দিলাম। ঠিক আছে? প্রথমে আসো প্রেষণার বৈশিষ্ট্য হিসেবে, যেটা ওই যে তোমাদেরকে বললাম মনস্তাত্ত্বিক বিষয়। অবশ্যই প্রেষণা কি একটা মনস্তাত্ত্বিক বিষয় না ভাইয়া? অবশ্যই একটা মনস্তাত্ত্বিক বিষয়। এটা মনের সাথে রিলেটেড। এটা হচ্ছে কে কিরকম ভালো আছে না খারাপ আছে, কাকে কিরকম ভাবে কি করা উচিত, তাকে ভালোভাবে উপরে উঠানো উচিত কিনা, এই ব্যাপারটা আমরা কিভাবে বুঝি? মেন্টালি বুঝি। তো এই জন্য এটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। এবং দেন হচ্ছে এটা লক্ষ্যাভিমুখী, লক্ষ্য অর্জনে সহায়তা করে, মানে লক্ষ্যের দিকে এটা অগ্রসর হয়।
ঠিক আছে? লক্ষ্যাভিমুখী মানে লক্ষ্যের অভিমুখী, লক্ষ্যের দিকে। ঠিক আছে? এরপর হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা তোমাদের মনে রাখতে হবে। ইতিবাচক নেতিবাচক মানে কি? প্রেষণা ইতিবাচক মানে পজিটিভ অথবা নেগেটিভ দুইটাই হইতে পারে। দুইভাবেই কিন্তু আমরা হচ্ছে কর্মীদেরকে মোটিভেট করতে পারি। নেতিবাচক ভাবে করতে পারি, ইতিবাচক ভাবেও করতে পারি। ঠিক আছে? তো কিভাবে করতে পারি সেটা আমি তোমাদের ইনশাল্লাহ পরের স্লাইডে সেগুলো আলোচনা আসতেছে ধীরে ধীরে। আচ্ছা, ক্লাসটা কিন্তু ভাইয়া শেয়ার করে দিতে হবে, বুঝছো? কারণ অনেকেরই হচ্ছে এই চ্যাপ্টারটা নিয়ে ঝামেলা থাকতে পারে, তোমাদের ফ্রেন্ডসদেরই দেখবা অনেকেরই হচ্ছে ঝামেলা থাকতে পারে। তো শেয়ার করে দিলে কি হবে, তারাও কিন্তু উপকৃত হবে। আশা করছি এই ক্লাসটা করলে তোমাদের হচ্ছে এই অধ্যায় নিয়ে কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। ওকে, আসো শেষ যে বৈশিষ্ট্যটা আমরা জানবো সেটা হচ্ছে মানব সংশ্লিষ্ট বিষয়। মানব সংশ্লিষ্ট কেন ভাইয়া মানব সংশ্লিষ্ট? এটা মানুষের সাথেই তো সংশ্লিষ্ট, এটা তো কোনো হচ্ছে লাইক প্রাণী বা অন্য কোনো পশুর সাথে জড়িত হবে না। আমরা তো মানুষকেই মোটিভেট করব, তাই না? আমরা যদি আমাদের কোম্পানির লক্ষ্যটা অর্জন করতে চাই, আমরা তো মানুষকে মোটিভেট করব, মানব সংশ্লিষ্টই তো হবে, তাই না? তো এটা হচ্ছে ম্যান রিলেটেড বা মানব সংশ্লিষ্ট বিষয়। আচ্ছা, এবার আসো গুরুত্বে, যে এই প্রেষণাটার গুরুত্ব আসলে কতটুকু এবং কি কি গুরুত্ব আছে। অনেক গুরুত্ব আছে ভাইয়া। যেমন প্রথম গুরুত্বই হচ্ছে দ্রুত লক্ষ্য অর্জন করা। ঠিক আছে? দ্রুত আমাদেরকে কি করতে হবে বলতো? লক্ষ্য অর্জন করতে হবে, এবং এটা হচ্ছে প্রেষণার একটা গুরুত্ব। কিরকম? ধরো যে সাধারণভাবে যদি আমরা একটা কোম্পানি চালাতে চাই, তখন কিন্তু আসলে চালানো যাবে, সমস্যা নাই। ধরো যে একটা কোম্পানি চলতেছে, ধরো দুইটা কোম্পানি আছে, একটা কোম্পানি ধরো প্রেষণা দেয় তেমন একটা না, অল্প দেয়, মানুষকে মোটিভেট কম করে, কর্মীদেরকে কম করে, তাই সেটা আস্তে আস্তে তার লক্ষ্যের দিকে আগাইতেছে, সমস্যা নেই। কিন্তু আরেকটা কোম্পানি ধরো যে বেশি বেশি মোটিভেট করতেছে, তো কি হবে সেটা? সেটা অবশ্যই বেশি আগাবে না। হ্যাঁ, তো ধরো যে, আচ্ছা আমি তোমাদেরকে ব্যাপারটা হচ্ছে একটা চিত্র সাহায্যে বুঝাই দিই। ধরো এক্স আর ওয়াই দুটা কোম্পানি। হ্যাঁ, এখানে ধরো যে মোটিভেশন, এইখানে ধরো যে মোটিভেশন হায়ার, বুঝছো? উপরে, মানে হচ্ছে মোটিভেশন বেশি দেয় ধরো। আর এই যে ওয়াই কোম্পানি, এইখানের যেই মোটিভেশনটা সেটা ধরো লোয়ার, মানে নিচে, কম। এখন দুইটা কোম্পানি কিন্তু তাদের লক্ষ্যের দিকে আগাইতেছে, কিন্তু দেখা যাবে কি যে এক্স কোম্পানি মোটিভেশনটা বেশি দেয় দেখে তাদের লক্ষ্যটা দ্রুত অর্জন হবে, আর ওয়াই কোম্পানি মোটিভেশন আস্তে আস্তে বা কম দেয় বলে তাদের যে মোটিভেশনটা সেটা নিচে হওয়ার কারণে তাদের লক্ষ্যটা আস্তে আস্তে অর্জন হবে, তেমন একটা তাড়াতাড়ি অর্জন হবে না। ঠিক আছে? তো এটাই হচ্ছে এইটা। এরপর হচ্ছে সম্পর্ক উন্নয়ন। সম্পর্ক উন্নয়ন মানে কি বলতো? সম্পর্কে একটা উন্নয়ন হয় না? হ্যাঁ, কিভাবে হয়? আহ তুমি যখন তোমার কোম্পানির কোনো একটা কর্মীকে হচ্ছে করবা, মোটিভেট করবা, দেখবা সে কিন্তু তোমার প্রতি খুশি হবে, এবং কাজটা, তোমার কোম্পানির লক্ষ্যের কাজটা কিন্তু সে আরো ভালোভাবে করবে, তোমার সাথে একটা ভালো সম্পর্ক হবে, একটা গুড রিলেশন হবে। সেটাই হচ্ছে সম্পর্ক উন্নয়ন। হ্যাঁ, এরপর হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। শ্রম ঘূর্ণায়মান হ্রাস, এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো ভাইয়া? অনেক বেশি ইম্পর্টেন্ট এই শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস মানে কি। এবার আসলে তোমাদেরকে বলি এটা মানে কি। দেখবা কি অনেক কোম্পানিতে এরকম হয় যে, মানে কিভাবে বুঝাবো জিনিসটা, আসলে একটু নেগেটিভ টাইপের। যেমন ধরো একটা কোম্পানিতে একজন কর্মচারী কাজ করতেছেন, এবং সে ফিল করলো কি যে তার কোম্পানিতে না আসলে বেতন, পদোন্নতি, কাজের পরিবেশ, এরপর হচ্ছে আরো যে বিষয়াদি আছে না, বোনাস, এই ব্যাপারগুলো হচ্ছে কেমন জানি মানে ভালো না, মানে হুট করে হয়, আবার কখনো হয় না। তো এইসব বিষয় চিন্তা করে সে আসলে ভাবতেছে না এই কোম্পানিটা ভালো না, আমি এখান থেকে চলে যাব। মানে কি আরেক সে তখন আরেক কোম্পানিতে চলে যাওয়ার চিন্তা করতেছে, এবং সে ধরো অন্য কোম্পানিতে চলে গেছে। এই যে চলে গেছে, এই যে একটা ব্যাপার, সে যে অন্য জায়গায় চলে গেছে, এটা কি বলে? শ্রম ঘূর্ণায়মানতা। হ্যাঁ, আর এই শ্রম ঘূর্ণায়মানতা হচ্ছে, এটা কি হ্রাস করে হচ্ছে আমাদের প্রেষণা, মোটিভেশন। ঠিক আছে? এইটা কি হচ্ছে আহ করে রিডিউস করে, কে বলতো? প্রেষণা। প্রেষণা এই ব্যাপারটাকে রিডিউস করে। কিভাবে? ধরো যে যদি এরকম ভালো ভালো জিনিসগুলো দিত, ফ্যাসিলিটিগুলো যদি ভালো হইতো, যে ভালো কর্ম পরিবেশ দিবে, ভালো বোনাস দিবে, ভালো হচ্ছে বেতন দিবে, তখন কিন্তু
এই শ্রম ঘূর্ণায়মানতা মানে যে অন্য কোম্পানিতে যাওয়ার যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু চলে যায়, সেটা কিন্তু কম হয়ে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে দক্ষতা বৃদ্ধি করা। দক্ষতা বৃদ্ধি কিভাবে করে? দক্ষতা হচ্ছে ইফিসিয়েন্সি, মানে একটা সাধারণ কাজ যদি কেউ নর্মালি করতে পারতো, সেটা প্রেষণার কারণে দেখা যাবে সে অনেক ভালোভাবে করতেছে, অনেক হচ্ছে যে মানে সে অনেক সুন্দর করে কাজটা করতে পারতেছে। এটা কারণ কি? সেটা কারণ হচ্ছে প্রেষণা। প্রেষণার কারণে সে কাজটা আরো ভালোভাবে করতে পারবে, দক্ষতার সহিত করতে পারবে। মানব সম্পদের উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন, হ্যাঁ, হিউম্যান রিসোর্স, যে এই হিউম্যান রিসোর্স ব্যাপারটার উন্নয়ন ঘটে কিভাবে? মানুষ তো মূলত যদি সে নিজেকে কাজে লাগাইতে পারে সে একটা সম্পদ হিসেবে বিবেচিত হয়, মানব সম্পদ, জনসম্পদ। এই জনসম্পদটার উন্নয়ন, ডেভেলপমেন্ট ঘটে প্রেষণার দ্বারা। সে ভালো প্রেষণা পাবে, সে আরো ভালোভাবে কাজ করতে পারবে, সে একটা ভালো আরো বেশি সম্পদ হিসেবে সে গড়ে উঠতে পারবে, দেশের সম্পদ হিসেবে। সেটার জন্যই এটাকে হচ্ছে আহ গুরুত্বের মধ্যে একটি পয়েন্টে উল্লেখ করা হয়। ঠিক আছে, বুঝছো ভাইয়া? তোমরা কি বুঝতেছো? না বুঝলে কিন্তু বলবা, বলবা কিন্তু আহ বলতে হবে কিন্তু ভাইয়া, যদি না বুঝে থাকো। কোনো ব্যাপার না বুঝলে কিন্তু আবার বলবা ভাইয়া এটা বুঝি নাই, আবার বুঝাই দিব। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। ওকে, আসো এবার হচ্ছে তোমাদেরকে নিয়ে একটা ছক বিশ্লেষণ করি আমরা। আচ্ছা, এটা হচ্ছে প্রেষণাদানের পদ্ধতি। প্রেষণাদানের আসলে বিভিন্ন পদ্ধতি আছে, এর মধ্যে দুইটা ইতিবাচক আছে একটা, আর একটা হচ্ছে নেতিবাচক। হ্যাঁ, তো এই ইতিবাচক আর নেতিবাচক তোমাকে যে প্রথমেই বলে দিছিলাম না যে হচ্ছে প্রেষণার দুই রকম, প্রেষণার দেখবা যে ইতিবাচক ব্যাপার আছে, নেতিবাচক ব্যাপার আছে। এইটাই এখন আসলো, ইতিবাচক নেতিবাচক। ঠিক আছে, তো ইতিবাচকের মধ্যে আবার দুইটা ব্যাপার আছে, আর্থিক এবং অনার্থিক। আর্থিক প্রেষণাও আছে, অনার্থিক প্রেষণা আছে। তোমাদের কাছে কি ব্যাপারটা একটু মানে অবাক লাগে না যে আচ্ছা প্রেষণা আবার আর্থিক মানে টাকা পয়সা দিয়েও হয়, অনার্থিক হয়? ঠিক আছে, আমরা মনে মনে কাউকে প্রশ্ন দিতেই পারি, কিন্তু এটা আবার আর্থিক হওয়ার কি আছে? আছে ভাইয়া, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, প্রথমে আসি প্রশ্নদানের ইতিবাচক পদ্ধতি। ইতিবাচক হচ্ছে ভালো কিছু বলা, তোমরা বুঝোই, ভালোভাবে তাকে পজিটিভ ভাবে তাকে আমরা গাইড করব, তাকে হচ্ছে আমরা কর্মীকে আমরা সুন্দর করে আমরা তাকে আমরা ওয়ে দেখাবো, তাকে আমরা সুন্দর বোনাস দিব, এই ব্যাপারগুলো তো পজিটিভ। আর নেগেটিভ কি? নেগেটিভ হচ্ছে, নেগেটিভ মানে মাইনাস, মানে তার পজিশন নিচে চলে যাবে। ঠিক আছে, মাইনাস যদি হয় নেগেটিভ, প্লাস হবে ইতিবাচক। ঠিক আছে, নেতিবাচক, নেতিবাচকটা কিরকম? আহ তাকে ভালো কর্মপরিবেশ দেওয়া হয় না, তাকে ভালো বোনাস দেওয়া হয় না, তাকে হচ্ছে তেমন একটা, তাকে কাজের নিরাপত্তা তেমন নাই। ঠিক আছে, সবকিছুতে একটা নেগেটিভনেস। তো তখন এটাকে বলে হচ্ছে নেতিবাচক প্রেষণা। ঠিক আছে, আসো এবার আমরা ইতিবাচক প্রেষণার আর্থিক এবং অনর্থিক বিষয়টা আমরা ক্লিয়ার করি। এই যে তোমাদের জন্য এই সুন্দর করে হচ্ছে দুইটা ব্যাপার সুন্দর করে বুঝাই দিব ইনশাল্লাহ। এই দেখো, সরি ভাই, একটু ঠান্ডা লাগছে তো তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আহ তোমরা কি আজকে সবাই ঘুমায় গেল নাকি? একটু বলো, কে কোথা থেকে আসো না আসো? আজকে তো একেবারে কেউই তোমরা কিছু বলতেছো না। আহ ভাইয়া, অনেক ইম্পর্টেন্ট টপিক কিন্তু আলোচনা করতেছি, বুঝছো? তো অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে তুমি নিজেও যুক্ত হয়ে যাও, এই আর কি। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, শুরু করা যাক। একটু জানাও তোমরা কে কে আসো, একটু না জানালে তো ভাইয়া একটু কেমন জানি লাগে, তাই না? যে তোমরা আছো কিনা বা বুঝতেছো কিনা, এটা তো আসলে ভাইয়ের কাছে একটু খারাপ লাগে যে আমি বুঝতে পারি না। ঠিক আছে, একটু জানাও। আচ্ছা, আসো এবার আমরা প্রেষণাদানের পদ্ধতিগুলো একটু জেনে নিই। প্রথম পদ্ধতি হচ্ছে আমরা যেটা বলছিলাম ইতিবাচক, সেই ইতিবাচকের মধ্যে দুইটা হচ্ছে আর্থিক এবং অনার্থিক। আর্থিকের মধ্যে প্রথমে আছে উপযুক্ত পারিশ্রমিক। উপযুক্ত, ঠিক আছে ভাইয়া, হচ্ছে কি বললাম? উপযুক্ত পারিশ্রমিক মানে
স্যালারি যেটাকে আমরা ইংলিশে বলি, সেই স্যালারির পরিমাণটা একদম উপযুক্ত, একদম ভালো, স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড মানে হচ্ছে পারিশ্রমিক দেওয়াটা। এটা অবশ্যই একটা আর্থিক আর্থিক প্রেষণা। তোমার কাছে মনে হতে পারে যে একজন তো নর্মালি কাজ করবে, সে তো স্যালারি পাবে, এটাকে আবার প্রেষণা বলার কি আছে? হ্যাঁ ভাই, এটা প্রেষণা। এটা হচ্ছে এমন এক ধরনের প্রেষণা যেটা হচ্ছে কি দিতেই হয়, সবাইকে দিতেই হয়। কেউ না দিলে কিন্তু আবার চরম অসন্তুষ্ট হয়ে যায়। তো এই ব্যাপারগুলো হচ্ছে ডিপলি আলোচনা করা আছে তোমাদের বইয়ের মধ্যে, এবং হচ্ছে এইটা তোমাদেরকে দেখা যায় ক্লাসের শেষে তোমাদেরকে আবার একটু ইন শর্টে বলে দিব এই ব্যাপারটা। ঠিক আছে, আপাতত এখানে মনোযোগ দাও। আর্থিক প্রথমে হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক, যেটা বললাম যে পারফেক্ট লেভেলের স্যালারি দেওয়া হয়, সেটা হচ্ছে একটা। এরপর হচ্ছে বোনাস। দেখবা কি অনেক সময় বোনাস দেওয়া হয়, যেমন এই যে ধরো সামনে ঈদ আসতেছে না, তো ঈদের মধ্যে দেখবা কি অনেক কোম্পানি তাদের কর্মীদেরকে, কর্মচারীদেরকে বোনাস দেয়, ঈদ বোনাস যেটাকে হচ্ছে বলা হয়। এই ঈদ বোনাসটা দেয় কারণ হচ্ছে কি, তারা যাতে একটু ভালোভাবে কাজ করতে পারে, তারা যাতে একটু ভালো থাকতে পারে, একটু তাদের পরিবার যাতে তারা সুখে থাকতে পারে, সেই জন্য এই বোনাসটা দেওয়া হয়। বোনাসটা অবশ্যই টাকা সংশ্লিষ্ট, সেজন্য এটা আর্থিক পেশনের অন্তর্ভুক্ত। এরপর আসো ভাইয়া পদোন্নতি। পদোন্নতি কেন আর্থিক প্রেষণা? যখন একজন কর্মীর তার বর্তমান যে ডেজিগনেশন, সেখান থেকে যদি যখন সে আপার ডেজিগনেশনে সে যায়, তখন কিন্তু তার টাকার পরিমাণ, মানে সে যে স্যালারিটা পায়, এটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, সে যখন একটা বড় পজিশন হোল্ড করে, তখন কিন্তু তার টাকার পরিমাণটা বাড়ে, স্যালারি পরিমাণটা বাড়ে। তো এজন্যই এই পদোন্নতিটা হচ্ছে আর্থিক প্রেষণার অন্তর্ভুক্ত। চিকিৎসা সুবিধা। চিকিৎসা যদি হয়, কখনো যদি চিকিৎসার দরকার হয়, তখন টাকা দিয়ে সাহায্য করে মালিক তার কর্মচারীদেরকে। তো এই জন্য এটা আর্থিক। তারপর হচ্ছে মুনাফার অংশ। আচ্ছা, মুনাফার অংশ ব্যাপারটা কি? মুনাফার অংশ হচ্ছে আহ, ধরো যে কোম্পানি যখন মুনাফা করে, তখন দেখা যায় যে অধিক মুনাফা করলে সেই মুনাফাটা তো তোমরা জানো যে মুনাফার তহবিলের বিভিন্ন অংশ বিভিন্ন তহবিল আকারে রাখা হয়। তো সেই একটা অংশ রাখা হয় হচ্ছে কর্মীদের জন্য, তাদের আর্থিক প্রেষণা দেওয়ার জন্য। হ্যাঁ, তখন তাদেরকে কি করা হয়, এই মুনাফার একটা অংশ তাদের তহবিলে রাখা হয়, কর্মচারী তহবিল নাম করে, আবার অনেক তহবিলের নাম হইতে পারে। সো এই মুনাফার একটা অংশ তাদেরকে দেওয়া হয়, এবং এই জন্য এটা হচ্ছে আর্থিক প্রেষণ অন্তর্ভুক্ত। লাস্ট হচ্ছে আমাদের পুরস্কার। পুরস্কার মানে হচ্ছে কি অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, অ্যাচিভমেন্টের জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এখন এই অ্যাওয়ার্ডটা তো আর নিশ্চয়ই মানে অনার্থিক কিছু না, তো টাকা দিয়ে কিনতে হয়, তাই না? তো সেজন্যই এটা হচ্ছে আর্থিক প্রেষণার অন্তর্ভুক্ত। স্বর্ণা চক্রবর্তী বললা ভাইয়া এটা সেকেন্ড পেপার। হ্যাঁ আপু, এটা সেকেন্ড পেপার। ক্লাসটা কি ভালো লাগতেছে তোমাদের? ভালো লাগতেছে কিনা একটু জানাও। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সটে যাই। আজকে হচ্ছে কি রিল্যাক্সে ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। গত ক্লাসে কি হয়েছিল, একটু মানে তাড়াতাড়ি শেষ করতে হয়েছিল, কারণ হচ্ছে লেটে স্টার্ট করেছিলাম। আসলে ঢাকা শহরের জ্যাম তো বুঝোই, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল, না হলে আরো আগে ক্লাস স্টার্ট করতাম আর কি। আজকে ইনশাল্লাহ রিল্যাক্সে ক্লাস নিতে পারবো, তাই আস্তে আস্তে কথা বলতেছি আর কি ওই দিনের তুলনায়। আচ্ছা, কে কে আসো জানিয়ে দিও। আবারও বলতেছি, ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে? তোমার ফ্রেন্ডদের ইনশাল্লাহ অনেক উপকার হবে। আচ্ছা, আসো এবার আমরা অনার্থিক প্রেষণাগুলো সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমে হচ্ছে চাকরি নিরাপত্তা। চাকরির নিরাপত্তা, ভাইয়া চাকরি নিরাপত্তা তো একটা কোম্পানির সিইও বা একটা কোম্পানির চিফ তো এমনিতেই দিবে তার কর্মচারীদেরকে, এখানে আবার প্রেষণার কি আছে? অবশ্যই এটা একটা প্রেষণার অন্তর্ভুক্ত বিষয়। ওই যে তোমাকে যে বললাম, কিছু কিছু ব্যাপার আছে যেগুলা না দিলে কর্মী চরম অসন্তুষ্ট হয়, ওইগুলাই হচ্ছে তোমার এরকম টাইপের প্রেষণা। ঠিক আছে? তো যেমন ধরো যে চাকরি নিরাপত্তা, চাকরি একটা নিরাপত্তা বিধান করতে হবে না? এখন সে যদি একটা ডেঞ্জার জোনে গিয়ে কাজ করে, এটা কোনো কর্মচারী একজন, এটা তো তার জন্য ভালো না। ঠিক আছে, এটা তো তার জন্য খারাপ। তো একজন কোম্পানির মালিক কি করে, তখন তার কর্মীর জন্য চাকরির সর্বোচ্চ নিরাপত্তা যেটা, সেটা বিধান করার চেষ্টা করে, এবং সেটা কিন্তু কোনো টাকা পয়সা দরকার হয় না, তাই না? একটা সুন্দর জায়গা দিবে কাজ করার জন্য, সেখানে বসে কাজ করবে, এটা তো কোনো টাকা পয়সার কোনো ব্যাপার স্যাপার নাই, তাই এটা হচ্ছে অনার্থিক প্রেষণা। সুষ্ঠু কার্য পরিবেশ। সুষ্ঠু কার্য পরিবেশ, সুন্দর একটা কাজের পরিবেশ থাকতে হবে, এনভায়রনমেন্ট সুন্দর হতে হবে। হচ্ছে যে তোমার খারাপ বা অনৈতিক বা হচ্ছে মানে উল্টাপাল্টা কোনো রকম পরিবেশে তো আর কাজ করতে পারবে না। সঠিক একটা কার্য পরিবেশ বিধান করবে, এবং এর জন্য কোনো টাকারও প্রয়োজন নাই। তাই এটা হচ্ছে সুষ্ঠু কার্য পরিবেশের অন্তর্ভুক্ত, এবং এটা হচ্ছে অনার্থিকের অন্তর্ভুক্ত। ভাইয়া সিকিউ কি কি পড়তে হবে? সিকিউ আজকেও থাকতেছে ইনশাল্লাহ, ক্লাসের শেষে স্লাইডগুলো একদম শেষে সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, নো টেনশন। বুঝছো?
স্বর্ণা চক্রবর্তী। হ্যাঁ, আর বাকি ফ্রেন্ডসদেরকে অবশ্যই মেনশন করে দিও, কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাস চলতেছে, এই আর কি। আচ্ছা, উত্তম ব্যবহার, পারফেক্ট কি বলতো, মানে উত্তম ব্যবহার করা। আসলে ব্যাপারটা কি যে অনার্থিক প্রেষণার মধ্যে যে ব্যাপারগুলো আছে না, তোমাদের কাছে মনে হয় যে এগুলো আবার প্রেষণা কি, এগুলো তো প্রেষণা হওয়ার কথা না, এগুলো তো এমনিতেই একটা ব্যাপার ভাই, এমনিতে হলেও এগুলো প্রেষণা অন্তর্ভুক্ত। ঠিক আছে, উত্তম ব্যবহার হচ্ছে পারফেক্ট একটা সুন্দর ব্যবহার করা। যদি কর্মচারীর সঙ্গে উল্টাপাল্টা ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মিসবিহেভ করে, তাহলে কি ও বাসায় ও কি থাকবে? কোম্পানি থেকেও থাকবে? ও তো থাকবে না, তখন ওই যে ওই শ্রম ঘূর্ণায়মানতা ব্যাপারটা হয়ে যাবে, সে অন্য কোম্পানিতে চলে যাবে। ঠিক আছে, তো এই অনার্থিক প্রেষণের উত্তম ব্যবহারটা এটা ইন্ডিকেট করে যে যখন কোম্পানির কর্মচারীদের সাথে সুন্দর ব্যবহার করা হয়, তখন সে কোম্পানিতে থাকতে চায়, এবং এটা ইতিবাচক, এবং এটা অনার্থিক, এখানে কিন্তু টাকার কোনো মানে সংশ্লিষ্টতা নাই। ঠিক আছে, এরপর হচ্ছে পথ পরিবর্তন করা। পথ পরিবর্তন করা, দেখা যায় কি অনেক সময় আহ তোমার দেখা যায় অনেক সময় যে এরকম হয়, কোনো কর্মচারী সে হচ্ছে কাজ করতেছে ঠিক মতো এবং সে ভালো, কিন্তু তাকে কি করে, মানে সুন্দর করেই তাকে হচ্ছে কর্মচারী মালিক যারা থাকে, তারা হচ্ছে একটা সুন্দর চিন্তা করে যে না, ও ভালো কাজ করতেছে, ও সুন্দর আছে, ওকে যাই লাইক ওকে সেম মানে হচ্ছে ধরো যে সেম একটা ডেজিগনেশনের অন্য একটা ডিপার্টমেন্টে থেকে কাজ করতে দেয়। ধরো যে সে হচ্ছে একজন ধরো একজন কর্মচারী সুপারভাইজার, তার পদটা, হ্যাঁ, ধরো যে সে কোন ডিপার্টমেন্টের সুপারভাইজার, ধরো অর্থ, অর্থ বিভাগের সে সুপারভাইজার, তাকে কি করলো, উৎপাদন বিভাগের সুপারভাইজার নিয়োগ করলো। দেখো খেয়াল করো, এখানে কিন্তু আহ, পদ কিন্তু সেম থাকতেছে, সে কিন্তু সুপারভাইজারই থাকতেছে, জাস্ট হচ্ছে কি তার বিভাগটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো সে এরকম হয় পদ পরিবর্তন করার মাধ্যমে সে অন্য পদে যায়, এবং এটা একটা অনার্থিক প্রেষণা, কারণ এখানে কোনো টাকার সংশ্লিষ্টতা নাই। শেষ হচ্ছে স্বীকৃতি এবং প্রশংসা। ঠিক আছে, স্বীকৃতি এবং প্রশংসা, তার স্বীকৃতি দেওয়া হয় তাকে, সে যদি ভালো কাজ করে তাকে একটা স্বীকৃতি দেওয়া হয় সুন্দর করে, তার প্রশংসা করা হয়, লোক মুখে সবাই হচ্ছে তার প্রশংসা করে, ওই যে গীত গায় আমরা যে বলি, সুন্দর গীত গাওয়া হয়। এরপরে হচ্ছে তাকে তাকে সবাই হচ্ছে জনপ্রিয় করে তোলে। তো এই ব্যাপারটাই হচ্ছে স্বীকৃতি এবং প্রশংসা, এবং এটা অবশ্যই অনার্থিক। সে এই কারণে অনেক হচ্ছে একটা মানে একটা অ্যাচিভমেন্ট সে নিজের মধ্যে ভোগ করে, হচ্ছে একটা ফিল করে। তো এটা তো অবশ্যই অনার্থিক, এজন্য এটা হচ্ছে ইতিবাচক প্রেষণার অন্তর্ভুক্ত। আচ্ছা, আহ ক্লাসটা কিন্তু শেয়ার করে দিবা ভাইয়া, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আসো আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, তোমাদের সাথে এখন একটা চক্র নিয়ে আলোচনা করব। চক্র, একটা হচ্ছে কি সার্কেল, একটা সার্কেল নিয়ে আলোচনা করব। কিরকম? এটা হচ্ছে প্রেষণার চক্র। কি বলতো ভাইয়া? প্রেষণার চক্র। তোমাদের বইয়ে দেখবা প্রেষণার চক্র দিয়ে এই সেম চক্রটাই দেওয়া আছে, এখানে চেঞ্জ করা কিছু নাই। হ্যাঁ, যা আছে তাই হচ্ছে তোমাদেরকে দিলাম, এবং এটা তোমাদেরকে বুঝাই দিব বিস্তারিত। প্রেষণার চক্রের মধ্যে প্রথমেই যে ব্যাপারটা থাকতেছে সেটা হচ্ছে অভাব। ভাইয়া তোমাদেরকে কি বলছিলাম শুরুতে, যদি একটা জিনিসের অভাব কেউ বোধ করে, তখন সে যখন এই ব্যাপারটা তার হচ্ছে কোম্পানির উচ্চ লেভেলের কাউকে জানায়, তখনই তো তার ব্যাপারটা মিনিমাইজ হয়, তার সমস্যাটা কি হয়, তখন একটু রিডিউস হয় না? তো এইটাই হচ্ছে অভাবের ব্যাপারটা, যে সে যে ব্যাপারটা অভাব বোধ করলো, এবং সে যে এখন একটা মানে একটা উন্নতি চাইতেছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রেষণার পদ্ধতির প্রথম যে ব্যাপারটা, এইটা দ্বারাই উৎপত্তি হয় প্রেষণার, অভাব ফিল করা। নেক্সট হচ্ছে আমাদের তাড়না। তাড়না কি বলতো, মানে একটা একটা মানে হচ্ছে আহ, দেখতেছি না, কি দেখো না ভাইয়া, কি ক্লাস দেখা যেতেছে না স্লাইড? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আসলে লেখাগুলো একটু সাদা হওয়ার কারণে তোমাদের হয়তো চোখে পড়তেছে না, তাই তো? আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, চিন্তা করো না, আমি লিখে দিই পাশে, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবা। স্লাইড দেখা যাচ্ছে না? কি বলতেছো স্লাইড, মানে কিছু দেখতে পারতেছো না? আমাকে দেখতে পারতেছো? স্বর্ণা চক্রবর্তী একটু জানাও।
মানে কি দেখতে পারতেছো না? মানে স্লাইডের লেখাগুলো দেখতে পারতেছো না, বা আমাকে দেখতে পারতেছো না, কোনটা? আচ্ছা, বাকিরা একটু জানাও তো, মানে দেখতে পারতেছো কিনা আমাকে। দেখা তো যাওয়ার কথা। আচ্ছা, আমি তোমাদেরকে পাশে লিখে দিই, বুঝছো? সাদা হওয়ার কারণে কি অনেক সময় হচ্ছে মানে দেখা যায় না, বুঝছো? তো হ্যাঁ, দেখো। হ্যাঁ হ্যাঁ, সাদা সাদা, বুঝছি স্বর্ণা। এটা হচ্ছে ওই একটু মানে ইয়ের সাথে মিশে যাওয়ার কারণে লেখাগুলো দেখা যায় না। আচ্ছা, এখন দেখতেছো কিনা একটু জানো। এখন তো রেড পেন দিয়ে লিখতেছি, দেখো দেখা যায় কিনা। স্বর্ণা, এখন দেখতেছো কিনা দেখো, বলো তো, একটু জানো তো আমাকে। বাকিরাও জানাও। বাকিরা এরকম চুপ করে থাকলে তো হবে না। ওকে, এইবার তোমাদেরকে ভাইয়া হচ্ছে স্টেপ বাই স্টেপ আবার বুঝাইতেছি। প্রথমত হচ্ছে কি ছিল? অভাব। আমরা তো অভাব বললাম। অভাব মানে হচ্ছে যেটা থেকে আসলে প্রেষণের উৎপত্তি হয়, এবং এটাই হচ্ছে সূচনা। হ্যাঁ, কেউ যখন হচ্ছে কোনো কর্মচারী অভাব বোধ করে, তখন সে হচ্ছে এই ব্যাপারটা যখন হচ্ছে প্রতিষ্ঠানে উচ্চ কেউ জানতে পারে, উচ্চ লেভেলের কেউ, তখন সে হচ্ছে সেটা মিনিমাইজ করার চেষ্টা করে। তো এটাই হচ্ছে অভাব, মানে প্রথম যে পয়েন্টটা, এইটার দ্বারাই হচ্ছে প্রেষণের সূত্রপাত ঘটে। এরপরে আমরা যাই হচ্ছে তাড়নায়। তাড়না কি ভাইয়া? তাড়না হচ্ছে এই যে সে, ঠিক আছে, সে ব্যাপারটা জানাইলো তার উচ্চ লেভেলে কাউকে, কিন্তু সে যে এখন একটু তাড়াতাড়ি বোধ করতেছে না, মানে বোধ করতেছে যে কি, মনে করতেছে যে না, জিনিসটা লেট হইতেছে, ভালো লাগতেছে না আমার কাছে, তাড়াতাড়ি হইলেই ভালো হয়। আমি যদি এই জিনিসটা তাড়াতাড়ি পেয়ে যাই, কর্মচারী মনে করতেছে আর কি, যে আমি যদি জিনিসটা তাড়াতাড়ি পেয়ে যাই আমার জন্য ভালো হয়, আমার আর ভালো লাগতেছে না। এই যে সে যে একটা তাড়না অনুভব করতেছে, তার মধ্যে একটা তাড়া অনুভব করতেছে, এইটাই হচ্ছে তাড়না। ঠিক আছে, এবং এর দ্বারা হচ্ছে আমরা প্রেষণাদানের দ্বিতীয় তাড়না পদ্ধতি, তাড়না সম্পর্কে জানতে পারি। আর আর হচ্ছে এরপর হচ্ছে লক্ষ্যানুযায়ী কাজ। লক্ষ্য অনুযায়ী কাজ হয়, অবশ্যই লক্ষ্য অনুযায়ী কাজ হয়। সে যখন হচ্ছে এই তাড়নাটা তার, তাড়নার ব্যাপারটা যখন তার ঠিক হয়ে যায়, মানে সে যখন তাড়না, তার যে যে কারণে তাড়না ছিল, সেই জিনিসটা যখন সে পেয়ে যায়, এরপর সে লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারে। সে লক্ষ্যের দিকে ফোকাস করতে পারে। সে হচ্ছে কোম্পানির সাথে আরো ভালোভাবে কাজ করতে পারে। তো তখনও কি লক্ষ্য অনুযায়ী কাজটা সম্পাদিত হয় না? এটাই হচ্ছে এইটা। এরপর হচ্ছে উদ্দীপক প্রাপ্তি। আচ্ছা, এই যে উদ্দীপক, আহ আহ, এই যে উদ্দীপক প্রাপ্তি। আচ্ছা, উদ্দীপক মানে কি তোমরা কি জানো? ওই যে উদ্দীপক, আবার মনে করো না সৃজনশীল পরীক্ষা যে আমরা যে পরীক্ষা সৃজনশীল লিখি, ওই উদ্দীপক না, এটা ওইটা না। এটা হচ্ছে উদ্দীপনা, মানে নিজের মধ্যে একটা কিছু ফিল করা। ওই জিনিসটা তুমি দেখবা কি, যখন হচ্ছে কোনো কর্মচারী নিজের মধ্যে জিনিসটা যখন ফিল করে, তখন সে কাজ, তার যে প্রতিষ্ঠানের কাজ, সে আরো ভালোভাবে করতে পারে, আরো আরো ইফেক্টিভলি করতে পারে। ঠিক আছে, এই যে সে নিজের মধ্যে একটা মানে ভালো কিছু বোধ করতেছে, নিজের মধ্যে একটা কিছু ফিল করতেছে, এই জিনিসটাই হচ্ছে উদ্দীপক, উদ্দীপনা। ঠিক আছে, নিজের মধ্যে কিছু একটা ফিল করা, এবং সে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া, লক্ষ্যের দিকে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া। শেষে আমরা যে ব্যাপারটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সন্তুষ্টি অর্জন, স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন সে অর্জন করে।
সবকিছু অভাব প্রথমে বোধ করলো, এরপরে তাড়না হইলো তার, এরপরে সে লক্ষণে যে কাজ করলো, এরপরে সে উদ্দীপক পাইলো, এরপরে সে লাস্টে সন্তুষ্টি অর্জন করবে নিজের মধ্যে যে না আমি পাইছি, আমি কোম্পানি থেকে যেটা আশা করছিলাম আমি সেটা পুরোপুরি সম্পূর্ণ লেভেলের পাইছি, এবং এখন আমি আমার নিজের হচ্ছে মানে প্রেষণা যে ব্যাপারটা সেটা আমি নিজের মধ্যে ফিল করতে পারতেছি। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে সন্তুষ্টি, নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন অনুভব করা যে আমি সবকিছু তো পাইলাম। ঠিক আছে, এবং এই সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের পুরো যে প্রেষণাদানের যে চক্রটা সেটা আমাদের শেষ হয়। বুঝছো? আহ তোমরা কি বুঝতেছো ভাইয়া? ভাইয়া কি বুঝতেছো কিনা একটু জানাবা তো, একটু জানাইও। স্বর্ণা এখন বুঝতেছো তো লেখাগুলো নাকি? এখন বুঝতেছো না? চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, এই জায়গাটা হচ্ছে তুমি ভালো মতো বুঝে যাবা। ঠিক আছে, আসো এবার সামনে যাই। আচ্ছা, এইবার আমরা হচ্ছে কি প্রেষণার ওয়ান অফ দি ক্রুশিয়াল পয়েন্টস আমরা জানবো, সেটা হচ্ছে তত্ত্ব। তোমরা দেখবা কি, যদি আমার কাছে ব্যাপারটা এরকম লাগে যে যদি এই অধ্যায় থেকে 20টা এমসিকিউ বানানো হয় বা 30টা এমসিকিউ বানানো হয়, দেখা যাবে এর 30 থেকে 40% প্রশ্নই থাকবে তত্ত্ব সংশ্লিষ্ট, থিওরি। ঠিক আছে, এই প্রেষণা চ্যাপ্টারটা এই কারণে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এখানে অনেক রকম তত্ত্ব আছে। তত্ত্ব মানে কি? থিওরি। অনেকে অনেক রকম থিওরি দাঁড় করাইছে, অনেক মনীষীগণ। ঠিক আছে, তো প্রথমেই আমরা যে তত্ত্বটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে চাহিদা সোপান তত্ত্ব। ঠিক আছে, আশা করি তোমরা এই নামটা আগেও শুনছো, চাহিদা সোপান তত্ত্ব। এই তত্ত্বটা আবিষ্কারক হচ্ছেন আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো হচ্ছে এই তত্ত্বটা আবিষ্কার করছেন, এবং তিনি হচ্ছে এই তত্ত্ব অনুযায়ী অভাব যে ব্যাপারগুলো আছে, অভাব মানে মানুষ কর্মচারী নিজের মধ্যে যে অভাবগুলো ফিল করে সেটাকে তিনি 5টা স্তরে ভাগ করছেন। কয়টা স্তরে বলো তো ভাইয়া? 5টা স্তরে ভাগ করছেন। এখন আমি তোমাদেরকে কোয়েশ্চেন করার জন্য একটা অভাব তোমাদেরকে হচ্ছে আমি বক্স করে রাখছি, মানে এই জায়গাটা আমি হচ্ছে 5টা তো অভাব আছে, আমি তোমাদেরকে এখানে দেখো 4টা অভাবের নাম লিখে দিছি। একটা অভাব আছে মাঝখানে, যেটা তোমরা আমাকে বলবা। বলো তো মাঝখানে কোন অভাবটার নাম হবে? তোমরা কি কেউ বলতে পারবা? দেখি, কেউ বলো তো দেখি, জানো কিনা? বই দেখে কিন্তু বলা যাবে না ভাইয়া, বই দেখে কিন্তু বলা যাবে না, এক্ষুনি বলতে হবে যে এই জায়গাটার মধ্যে কি বসতে পারে। একটু জানাও ভাইয়া, কেউ জানলে একটু জানাও। আচ্ছা, আমি বলে দেই, এখানে হচ্ছে চাহিদা সোপান তত্ত্বের তৃতীয় যেই আহ, অভাবটা সম্পর্কে আব্রাহাম মাসলো এমফাসাইজ করছেন সেটা হচ্ছে সামাজিক। সেটা কি বলতো ভাইয়া? সামাজিক। এখন আসো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এক একটা অভাব সম্পর্কে জানাই। প্রথমত আসতেছে জৈবিক। জৈবিক অভাব কি? জৈবিক অভাব হচ্ছে যেই অভাবগুলো ছাড়া আসলে কেউ চলতেই পারে না। কোনো কর্মচারী যেই অভাবগুলো একদম ইনিশিয়ালি, একদম প্রাইমারি, প্রাথমিকভাবে যেই অভাবগুলো সে ফিল করে নিজের মধ্যে, যে অভাবগুলো সে চায় একটা প্রতিষ্ঠান থেকে, সেইগুলাই হচ্ছে জৈবিক চাহিদা। যেমন কি কি থাকতে পারে? যেগুলো থাকতে পারে সেটা হচ্ছে তোমাদেরকে পরে ইনশাল্লাহ স্লাইডে আসতেছে, সেগুলো তোমাদেরকে জানাই দিব। এরপর হচ্ছে নিরাপত্তা, সেফটি। নিরাপত্তা কিরকম? সে হচ্ছে এখন সে প্রাইমারি যে জৈবিক চাহিদা সেটা সে পাইছে, এখন সে হচ্ছে একটু নিরাপত্তা চিন্তা করতেছে, সে নিজের মধ্যে একটু সেফটি চিন্তা করতেছে যে আমি যে কর্মচারী হিসেবে এই কোম্পানিতে কাজ করব, এখন এই এই হচ্ছে কোম্পানি আমাকে কিরকম সেফটি দিবে। ঠিক আছে,
তখন সে চিন্তা করলো যে কি কি নিরাপত্তা আছে, আচ্ছা এই নিরাপত্তাগুলো আমি পাবো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই অভাবটাও কমপ্লিট, আমার এই অভাবটাও ডান। এরপরে যে অভাবটা আসতেছে আমাদের মাঝে সেটা হচ্ছে সামাজিক, বুঝছো? সেটা হচ্ছে কি বলতো ভাইয়া, সামাজিক। এই যে সামাজিক, সামাজিক হচ্ছে সে নিজের মধ্যে একটা কিছু ফিল করবে, আচ্ছা আমি জৈবিক অভাবও আমার শেষ, আমার নিরাপত্তার অভাবটাও শেষ, এখন আমি কিছু সামাজিকভাবে নিজেকে স্টেবল করতে চাই, নিজেকে আমি বুঝাইতে চাই যে আমিও কিছু একটা। যেমন ধরো যে নেক্সট স্লাইডগুলোতে আসতেছে, অনেক বড় বড় করে বইয়ে তোমাদের লেখা আছে এই সেই কত কিছু বিস্তারিত আলোচনা, আমি তোমাদেরকে জাস্ট এক শব্দে তোমাদেরকে জাস্ট আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, যে এই প্রত্যেকটার মধ্যে আসলে কোন কোন উপাদানগুলো আছে। ঠিক আছে, সামাজিকভাবে সে নিজেকে পরিচিত করতে চায়। হ্যাঁ, এখন হচ্ছে সে নিজেকে স্টেবল করতে চায়, সোসাইটির মধ্যে সে নিজেকে হচ্ছে একটা রিকগনিশন দিতে চায় আর কি। ঠিক আছে, এই হচ্ছে তো সামাজিক। আচ্ছা ভাইয়া, জৈবিক গেল, নিরাপত্তা গেল, সামাজিক গেল, এরপরে আসতেছে আমাদের আত্মমর্যাদা। আব্রাহাম মাসলো তার অভাবের 5টা ভাগের মধ্যে 4র্থ নাম্বার এমফাসাইজ করছেন আত্মমর্যাদার উপরে। আত্মমর্যাদা মানে হচ্ছে সে নিজের মধ্যে সবকিছু ফিল করছে, সে সামাজিকভাবে নিজেকে স্টেবল হিসেবে প্রমাণ করতে পারছে, এখন সে নিজেকে আত্মমর্যাদাবান হিসেবে গড়ে তুলতে চায়। কিরকম? ধরো যে তার হচ্ছে মানে অনেক ভালো তার যশ প্রতিপত্তি, আমরা যে বলি না কার অনেক ভালো সুনাম, হ্যাঁ এই ব্যাপারটাই হচ্ছে আত্মমর্যাদা। যে সে এখন হচ্ছে একজন কর্মচারী মনে করবে কি যে আচ্ছা আমার তিনটাই অভাব হয়ে গেল, এখন আমি একটু নিজেকে আরো ডেভেলপ করব। মানুষ তো নিজেকে আরো বেশি বেশি দিনে দিনে কি মানুষ নিজেকে ডেভেলপ করতে চিন্তা করে না? তো সে এখন নিজেকে আত্মমর্যাদাবান হিসেবে চিন্তা করতে চায় যে আমি সমাজের এরকম পজিশনে চলে যাব, আমার জন্য এরকম একটা সুনাম থাকবে, আমি এরকম মর্যাদাবান হব। আত্ম মানে কি নিজ, আর মর্যাদা মানে নিজের মর্যাদা। ঠিক আছে, এরপরে আসো আমাদের লাস্ট যেই ইয়েটা সম্পর্কে আমরা জানবো, অভাবটা, সেটা হচ্ছে আত্মপূর্ণতা। আত্মপূর্ণতা হচ্ছে অভাবের একদম শেষ স্টেজ আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী। এইখানে বলা হয় যে একজন কর্মচারী তার নিজের মধ্যে সর্বোচ্চ, একদম সর্বোচ্চ যেই অভাবটা নিজের মধ্যে ফিল করতে পারে সেটা হচ্ছে আত্মপূর্ণতা। যেমন সে নিজের জন্য কি করবে, সে হচ্ছে নিজের জন্য তো এখন এত অনেক কিছু করছে, সে নিজের জন্য জৈবিক ব্যাপারটা ক্লিয়ার করছে, নিরাপত্তা ক্লিয়ার করছে, সামাজিক ক্লিয়ার করছে, আত্মমর্যাদা ক্লিয়ার করছে, এখন সে আইসা কি করবে, সে অন্যের জন্য কাজ করবে, সে হচ্ছে সমাজে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করবে, সে হচ্ছে নিজের মধ্যে হচ্ছে ওই সত্তাটাকে বের করে আনবে যে না আমি এখন নিজের মধ্যে জন্য অনেক কিছু করছি, এবার আমি মানুষের জন্য কিছু করব। ঠিক আছে, যে সে স্কুল কলেজ প্রতিষ্ঠা করবে, হচ্ছে তার অনেক বড় বড় অনেক কিছু থাকবে, মানে সুনামের সহিত সে অনেক ভালো করে আরো বেশি উপরে উঠতে পারবে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আজকে তো অনেকেই নাই, কালকে ছিল জুয়েল ছিলেন, জুয়েল ছিলা, এরপর হচ্ছে সালমাও ছিলা। সালমা তো কালকে অনেক রেসপন্স করছিল, আজকে কি সালমা নাই? আচ্ছা, কেউ জানাইতেছো না, আজকে কিন্তু ভাই একটু কষ্ট পাইলাম। হ্যাঁ জানি রোজার মাস, তাও তো তোমাদের একটু রেসপন্স আশা করছিলাম। ঠিক আছে, রেসপন্স আশা করছিলাম তোমাদের থেকে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। তোমরা কিন্তু রেকর্ডটা দেখে নিও, বুঝছো? তোমরা ইফতারের পরে বা হচ্ছে নামাজের পরে তোমরা যে সময় ফ্রি থাকবা এই রেকর্ডটা দেখে নিও, অনেক ইম্পর্টেন্ট টপিক, কিন্তু বারবার বলতেছি অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। আচ্ছা, এবার আসো আমরা দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে জানবো। আচ্ছা, দ্বি উপাদান তত্ত্ব ইংলিশে কি বলা হয় বলো তো ভাইয়া? টু ফ্যাক্টর থিওরি, ইংলিশে বলা হয় টু ফ্যাক্টর থিওরি। এটাও কিন্তু আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বের মতোই অনেক গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব, যেটার উদ্ভাবক হচ্ছেন ফ্রেডারিক হার্জবার্গ। ফ্রেডারিক হার্জবার্গ উনি এই ব্যাপারটা সম্পর্কে আমাদেরকে আলোকপাত করেছেন। কিভাবে? তিনি বললেন যে দ্বি উপাদান তত্ত্ব মানে কি, দুইটা উপাদান থাকবে এখানে। তো কি কি উপাদান থাকতেছে? প্রথমে আসতেছে প্রেষণামূলক উপাদানগুলো, পরে আসতেছে রক্ষণাবেক্ষণমূলক উপাদানগুলো। ঠিক আছে,
প্রেষণামূলক কি কি উপাদান থাকতে পারে? ওই যে তোমাদেরকে যে আমি তখন বললাম না, এই যে এখন ব্যাপারটা আসতেছে, তোমাদেরকে যে আমি তখন বললাম যে কিছু কিছু ব্যাপার আছে কি দেখবা কি মানে যেগুলো না হইলেই না, ঠিক আছে, যেগুলো না হইলেই না, আবার কিছু কিছু দেখবা যে না হইলে ঠিক আছে, পাইলে অনেক ভালো। তো প্রেষণামূলক যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে তোমার আহ মানে যেগুলো হচ্ছে অবশ্যই একটা প্রতিষ্ঠানে যখন কর্মচারী চলে তখন কিন্তু এই দুইটা যে অভাব আছে, যে দুইটা হচ্ছে মানে যে দুইটা মানে ব্যাপার আছে সেটা কিন্তু অবশ্যই চায় একজন কর্মচারী, ঠিক আছে। আব্দুল্লাহ বলতেছো ইউটিউব আপলোড করেন না কেন স্যার? আচ্ছা ভাইয়া, আমার তো আসলে ইউটিউব চ্যানেল নাই, আমি কিভাবে আসলে বলো আপলোড করব? আহ আচ্ছা, তোমরা বললে তোমাদেরকে হচ্ছে ইনশাল্লাহ দেখি, তোমাদের দ্বারাই তো অনেক কিছু সম্ভব, তোমরা যদি আমাকে যদি ইনফ্লুয়েন্স করো, ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদেরকে সুন্দর একটা ভিডিও করে তোমাদেরকে হচ্ছে নেক্সট টাইমে পুরোটা ব্যাপারটা আরো সুন্দর করে বুঝাই দিব, ঠিক আছে। এখন তো রোজার মাস, তো বুঝোই তো, ভাইয়ার গলা একটু শুকাই গেছে, কথা তেমন একটা বলতে পারতেছি না, এই আর কি। আচ্ছা, আর কেউ কিছু জানাও, কে কি জানতে চাও? জানাও জানাও ভাইয়া, জানাও, ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, প্লিজ শেয়ার করে দাও। একটু জানাও, একটু জানাও। একটু জানাও ভাইয়া, জানাতে হবে তো। যদি না জানাও ভাইয়াকে, যদি তোমরা হচ্ছে মানে লাইভে যদি তোমরা না থাকো, তাহলে কিন্তু ভাইয়াই কষ্ট পাবো, ঠিক আছে, ভাইয়া কিন্তু অনেক কষ্ট পাবো। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এখন ক্লাসের দিকে যাই, হ্যাঁ, তোমরা কেউ আসলে কিছু বলতেছো না, তোমরা কিছু বললে অনেক খুশি হইতাম। আচ্ছা, প্রথমে আসো আমরা আহ প্রেষণামূলক ব্যাপারটা সম্পর্কে জানি। আচ্ছা, হ্যাঁ, প্রেষণামূলক মানে হচ্ছে যে ব্যাপারগুলো তোমার হচ্ছে থাকলেও ভালো, না থাকলেও সমস্যা নেই, এই ব্যাপারটাকে বলা হয় প্রেষণামূলক, ঠিক আছে। যেমন কোন কোন ব্যাপারগুলো আছে, যেমন হচ্ছে ধরো ওই যে আমরা যে বলছিলাম যে ভালো হচ্ছে তোমার পদোন্নতি দেওয়া, সুন্দর তাকে হচ্ছে বেশি বেশি বোনাস দেওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে প্রেষণামূলক, মানে যেগুলো হচ্ছে কি আহ মানে থাকলেও ভালো, না থাকলেও সমস্যা নেই, এগুলো হচ্ছে প্রেষণামূলক। আর রক্ষণাবেক্ষণমূলক মানে হচ্ছে অবশ্যই অবশ্যই দরকার। এই ব্যাপারগুলো ছাড়া, এই ব্যাপারগুলো ছাড়া একটা কর্মচারী জীবনেও মানে সে যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়, সে কখনোই কোনো কোম্পানিতে কাজ করবে না। রক্ষণাবেক্ষণমূলক এই ব্যাপারটাকে ইংলিশের একটা নাম বলা হয়, এবং সেটাও কিন্তু অনেক জনপ্রিয়, পরীক্ষা অনেকবার আসে, সেটাকে আমরা বলি হাইজিন। সেটাকে আমরা কি বলি বলতো? সেটাকে আমরা বলি হাইজিন, ঠিক আছে। এই হাইজিন বা রক্ষণাবেক্ষণ মানে কি? যেটা ছাড়া কখনোই কোনো কর্মচারী কোনো প্রতিষ্ঠানে কাজ করবে না। যেমন এর মধ্যে একটা অনেক মানে অনেক জনপ্রিয় একটা ইয়া কি বলতো, বেতন। বেতন ছাড়া কি কখনো কোনো কর্মচারী কোনো কোম্পানিতে কাজ করবে? সে যদি ভালো কার্য পরিবেশ না পায়, সে কি কখনো কাজ করবে? সে যদি ঠিকমতো চাকরির নিরাপত্তা না পায়, সে কি কখনো কাজ করবে? তো এই সব ব্যাপারগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদানের অন্তর্ভুক্ত, ঠিক আছে। দ্বি উপাদান তত্ত্বে ফ্রেডরিক হার্জবার্গ প্রেষণামূলক এবং রক্ষণাবেক্ষণমূলক এই দুটা ব্যাপার বলছেন, এবং তোমাদেরকে ব্যাপার দুটা জানাই দিলাম, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো আমরা তৃতীয় যে ইম্পর্টেন্ট তত্ত্বটা আছে সেটা সম্পর্কে আমরা একটু জানি, সেটাকে আমরা বলি ইআরজি তত্ত্ব। ইআরজি মানে নামটা শুনলে একটু ভালো লাগে না? ইআরজি, ওয়াও। এই ইআরজি তত্ত্বের উদ্ভাবক হচ্ছেন কে বলতো? ক্লেটন এল্ডারফার। ক্লেটন এল্ডারফার, ঠিক আছে। তোমাদেরকে হচ্ছে কি আমি এর ইংলিশ নামটাও লিখে দিই ওনার, কারণ ইংলিশ নামটা অনেক সময় পরীক্ষায় আসে। ক্লেটন এল্ডারফার, ওনার এই নামটা তোমরা মনে রাখবা, ওনার এই নামটা তোমরা মনে রাখবা, কারণ ইংলিশে কি একটু মানে অন্যরকম তাই তো নামটা, তাই তোমাদের ইংলিশটাও মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ইআরজি তত্ত্বের মধ্যে এই ই,
এই আর আর এই জি, এই তিনটা ব্যাপার তিনটা জিনিস নির্দেশ করে। কিরকম? প্রথমত হচ্ছে এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স, ই আর জি, ই দ্বারা বোঝায় এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। ঠিক আছে, ক্লেটন এল্ডারফার তার ইআরজি তত্ত্বের এক্সিস্টেন্সে বুঝাইছেন যে একটা কোম্পানি বা একটা কোম্পানি একজন কর্মচারী সে যে অস্তিত্ব, তার যে একটা অস্তিত্ব আছে, এই ব্যাপারটাই বুঝাইছে এক্সিস্টেন্স। ঠিক আছে, এরপর হচ্ছে রিলেটেডনেস, তার সম্পৃক্ততা, সে যে কোম্পানির কোনো একজন কর্মচারী, তার যে একটা দাম আছে, একটা ভ্যালু আছে, এই যে সে কোম্পানির সাথে রিলেটেড না, সম্পৃক্ত না, এই ব্যাপারটাই হচ্ছে রিলেটেডনেস, মানে সে কোম্পানির সাথে সম্পৃক্ত। লাস্ট হচ্ছে গ্রোথ, মানে কি? উন্নতি, তার আস্তে আস্তে উন্নতি হবে, সে আস্তে আস্তে ভালো পজিশনে যাবে, তার স্যালারি বাড়বে, তার হচ্ছে তার পারিশ্রমিক যেটা সেটা বাড়বে, এবং সে হচ্ছে অনেক ভালো, তার মর্যাদা বাড়বে। এই ব্যাপারটাই হচ্ছে গ্রোথ, মানে সে উপরের দিকে উঠবে। ঠিক আছে, আচ্ছা, বুঝছো তো তোমরা? আচ্ছা, এরপরে টপিক আমরা যাই। তোমরা যেটুকু বুঝছো তো, চাইলে কিন্তু স্ক্রিনশট নিতে পারো, চাইলে স্ক্রিনশট নিতে পারো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবগুলাই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসো এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। ওকে, আচ্ছা ভাইয়া, জানাইতে হবে কিন্তু তোমরা ক্লাস করতেছো কি না। ক্লাস কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, ঠিক আছে? ক্লাস কিন্তু কখনোই ফাঁকি দেওয়া যাবে না। ক্লাসে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, বুঝছো ভাইয়া? ক্লাস করতে হবে। আচ্ছা, আসো আমরা আরো কিছু তত্ত্ব সম্পর্কে জানি। একটা হচ্ছে সমতা তত্ত্ব। সমতা, এই সমতা তত্ত্বের মধ্যে কি বলা আছে বা এটার উদ্ভাবকটাকে? জে স্ট্যাসি অ্যাডামস। ভাইয়া আপুরা, তোমরা কিন্তু নামগুলা মনে রাখতে হবে, তোমাদেরকে তোমাদের কিন্তু নামগুলা খুব বেশি মনে রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষায় আসলে কি ম্যাক্সিমাম এটাই আসে যে সমতা তত্ত্ব বা একটা সত্যের কথা বলে, সেই তত্ত্ব অনুযায়ী তার উদ্ভাবকটাকে, তার নামটা কি, এবং তোমার তো বানানগুলা কিন্তু মনে রাখতে হবে, কারণ বানানগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখা যায় কি একটা বানানের জন্য দেখা যায় তুমি 1 নাম্বার পাবা না। হ্যাঁ, ধরো যে তুমি অ্যাডামস লিখতে গেলা, এখন ধরো যে তুমি কোনোভাবে এসটা লিখলা না কোনো কারণে, তখন দেখা যাবে তুমি পুরোটা ঠিক লিখছিলা কিন্তু এস না লেখার কারণে তোমাকে 1 নাম্বার তুমি পাইলা না। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু খুব সেন্সিটিভ, তোমার কিন্তু জানতে হবে। ঠিক আছে, জানতে হবে। আচ্ছা, আচ্ছা, সমতা তত্ত্বের মধ্যে আমি প্রথমে বলি সমতা তত্ত্ব মানে কি। সমতা তত্ত্ব মানে হচ্ছে একজন কর্মচারীকে একটা কোম্পানিতে যেমন দাম দেওয়া হবে, তার দেখা দেখি বাকি কর্মচারীদেরকেও কিন্তু যাতে সেম দামটা দেওয়া হয়, সেম ভ্যালু দেওয়া হয়, তাকে যাতে ওই রকম ভাবে তাকে তার সাথে হচ্ছে তার সাথে ব্যবহার করা হয়। এই ব্যাপারটাই বলে সমতা, মানে সমতা, তা একটা সমতা বজায় রাখা, ইকুয়ালিটি বজায় রাখা। ঠিক আছে, এই জে স্টেসি অ্যাডামস, তিনি হচ্ছে এই তত্ত্বের উদ্ভাবক, এবং তিনি এখানে একটা সূত্র দিয়েছেন। ঠিক আছে, এই সূত্রটা তোমরা হচ্ছে কি একটু মনে রাখবা। কিরকম? এখানের মধ্যে, সূত্রটার মধ্যে প্রথমে বলা আছে যে ব্যক্তির প্রাপ্ত পুরস্কার ডিভাইডেড বাই ব্যক্তির অবদান ইকুয়ালস টু অন্য ব্যক্তির প্রাপ্ত পুরস্কার ডিভাইডেড বাই ব্যক্তির অবদান। ওই যে তোমাদেরকে এখন যেটা বললাম সেটাই আর কি, যে একজন ব্যক্তি যদি কিছু পায়, সেটা যাতে বাকিরাও পেতে পারে। একজন কর্মচারী যদি কিছু পায়, সমান ভাগিদার যাতে অন্য ব্যক্তিরাও হয়, অন্য কর্মচারীরাও যাতে হয়। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে সমাজ তত্ত্ব, তেমন কঠিন কিছু না, খুবই সহজ। হ্যাঁ, মনে রাখার যে ব্যাপারটা সেটা হচ্ছে তত্ত্বের কনসেপ্টটা এবং তার হচ্ছে উদ্ভাবকটাকে, সেটা। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, এইবার আসো আমরা সামাজিক শিক্ষণ তত্ত্ব। আচ্ছা, শিক্ষণ বুঝছো, সামাজিক শিক্ষণ তত্ত্ব, এই তত্ত্বের মধ্যে কি বলা আছে? এই তত্ত্বের উদ্ভাবকটা নামটা একটু উইয়ার্ড তোমাদের কাছে মনে হতে পারে। ঠিক আছে, আলবার্ট বান্দুরা। আচ্ছা, আলবার্ট বান্দুরা, উনি হচ্ছেন এই সামাজিক শিক্ষণ তত্ত্বের উদ্ভাবক, এবং তিনি এখানে বলছেন কি যে সামাজিক কার্যক্রম থেকে শিক্ষা লাভ এবং আচরণ পরিবর্তন। মানে হচ্ছে একজন কর্মচারী যখন সামাজিক ভাবেই তো সে কাজ করে, তাই না? সে তো সমাজই কাজ করে, তো তার রিলেটেডনেসটা কি সমাজের সাথে না? তো সে হচ্ছে সামাজিকভাবে শিক্ষা লাভ করবে, খুব স্বাভাবিক। সে যদি কোনো জিনিস না জানে, সে অন্যদের দেখা দেখে সে জিনিসটা জানতে পারবে, এবং তার কি আচরণের পরিবর্তন হবে না। তো এইটাই আর কি, বেসিক্যালি কঠিন কিছুই না, সামাজিক শিক্ষণ তত্ত্বের মধ্যে এটাই বলা আছে।
যে সে সামাজিকভাবে পরিচিত হবে, তার কার্যক্রম সে বৃদ্ধি করবে এবং সে লাস্টে তার আচরণের পরিবর্তন হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আসো এবার নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, ও হ্যাঁ, এই তো আসলো তোমাদের বহুল প্রতীক্ষিত সেই চার্ট। ওই যে আব্রাহাম মাসলোর যেই 5টা অভাবের কথা বলছিলাম, তোমাদেরকে যে বলছিলাম না নেক্সট স্লাইডে আসতেছে, এই যে আসলো। এইবার তোমাদেরকে বোঝাবো সুন্দর করে। আমরা যাব নিচের থেকে উপরে, এইভাবে, বুঝছো? আমরা এইভাবে যাব। কেউ আবার কিন্তু উপর থেকে চিন্তা করো না, এটা নিচের থেকে উপরে যায়। ঠিক আছে? প্রথমে আসতেছে জৈবিক। জৈবিকের মধ্যে কি কি আসতেছে বলো তো ভাইয়া? প্রথমেই জৈবিকের মধ্যে আসতেছে পারিশ্রমিক এবং কার্য পরিবেশ। তুমি বলো, আমি তোমাকে কি বলছিলাম? জৈবিক মানে কি বলছিলাম? একদম ইনিশিয়াল, একদম প্রাইমারি যে জিনিসটা মানুষ কর্মচারী চায়। তো এখন বলো, পারিশ্রমিক কার্য পরিবেশ ছাড়া কি, মানে এইটা কি সে আশা করে না? এইটা তো সবাই আশা করে। এটা তো সবাই আশা করবে, যেই কাজ করতে চাইবে সে তো আশা করবে। ঠিক আছে, যে আমাকে পারিশ্রমিক দেওয়া হবে, আমাকে কার্য পরিবেশ দেওয়া হবে। তো এই জৈবিকের মধ্যে সে যখন এই দুটো জিনিস পাইতেছে, তখন তার অভাবটা আস্তে আস্তে উপরের দিকে যায় এবং নেক্সটে আসে নিরাপত্তা। নিরাপত্তার মধ্যে সে কি কি অনুভব করে? সে চাকরির স্থায়িত্ব চায়, সে ঝুঁকিমুক্ত কাজ চায়, তার চাকরিটা অনেক দিন থাকুক, তার চাকরিটা ভালো দিকে যাক। চাকরিটা সে, কেউ কি চাকরি হারাতে চায়? কেউ হারাতে চায় না, সবাই চায় চাকরিটা থাকুক। ঠিক আছে? তো এর পাশাপাশি সে চায় ঝুঁকিমুক্ত কাজ। তার কাজে সে কোনো ঝুঁকি চায় না, সে তো এমনিতে একটা কাজ করতেছে। আবার তার পাশে যদি একটা রিস্ক থাকে, তাকে যদি আবার সে রিস্ক অ্যানালাইসিস করতে হয়, সে অনুযায়ী কাজ করতে হয়, তা তো কাজ করবে না। তো এইটাই হচ্ছে ঝুঁকিমুক্ত কাজ আর চাকরির স্থায়িত্ব, যেটা বুঝাইলাম। এরপরে হচ্ছে সামাজিক। ওই যে বলছিলাম তোমাদেরকে, সামাজিক একটা যে ফাঁকা রাখছিলাম না, ওইখানেই সামাজিক। এই দেখো, বইয়ে কি দেখবা কি জানো? বইয়ে দেখবা এত বড় বড় করে লাইন লেখা, এই এত বড় এত বড় এত কিছু লেখা, ব্রিফ, মানে অনেক বড় কিছু লেখা। ভাইয়া কোনো দরকার আছে বলো? আমরা এক ওয়ার্ডে শিখবো, যা শিখবো কত বলো তো? এক ওয়ার্ডে শিখবো, ম্যাক্সিমাম এক ওয়ার্ডে বা 2 ওয়ার্ডে শিখবো। সামাজিকের মধ্যে প্রথমেই আসতেছে স্নেহ, এরপর আসতেছে ভালোবাসা। তোমাদের অনেক ফেভারিট দুটা শব্দ, তোমাদের অনেকে ফেভারিট দুটা শব্দ, এগ্রি করো কিনা বলো? এগ্রি করো কিনা? স্নেহ, ভালোবাসা। ভালোবাসা তো অনেক ভালো লাগে, শব্দটা ভালো লাগে না? আচ্ছা, সামাজিকভাবে একজন কি চায়? সে স্নেহ চায়, সে ভালোবাসা চায়। সে যদি অন্যের মানে কদর না পায়, সে যদি অন্যের থেকে কোনো ধরনের মানে একটা মানে কিছু না ফিল করে, সে কি কাজ করতে ভালো লাগবে? তার তো ভালো লাগবে না। হ্যাঁ, তার পারিশ্রমিক আছে, তার কার্যপরিবেশ আছে, তার চাকরির স্থায়িত্ব আছে, সবকিছু আছে। মানুষের সাথে যদি তার ভালোবাসার সম্পর্ক না থাকে, তার যদি ওই রকম হচ্ছে সে একা একা থাকে, সে যদি ইন্ট্রোভার্ট থাকে, সে কিন্তু কোনো কাজ করতে তার ভালো লাগবে না। ঠিক আছে? তো সে সামাজিকভাবে এটাই চায় যে সে স্নেহ পাবে, সে ভালোবাসা পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসতেছে আমাদের আত্মতৃপ্তি। আচ্ছা, আত্মতৃপ্তির মধ্যে আসলে একজন কর্মচারী কি আশা করে? ওই যে তোমাকে বলছিলাম, সে সামাজিকভাবে সে হচ্ছে তার সে ভালোবাসা পাইছে। এখন সে উপরের দিকে উঠে, সে দায়িত্ব, সে দায়িত্বের ভার নিবে, সে কর্তৃত্বের ভার নিবে। কিরকম? এখন সে মনে করবে কি, আচ্ছা আমার তো জৈবিকভাবে আমি স্টেবল হয়েছি, আমার নিরাপত্তা বিধান হয়েছে, আমার সামাজিকভাবে আমি নিজেকে প্রস্তুত করতে পারছি। এখন আমি আত্মতৃপ্তি চাই, আমি সমাজের জন্য বিভিন্ন কাজ করব, আমি দায়িত্ব গ্রহণ করব, আমি হচ্ছে মোটামুটি সে একটা কর্তৃত্বের একটা মানে কি বলে ফসল ফলাবে সে। হ্যাঁ, তো এই ব্যাপারটা হচ্ছে আত্মতৃপ্তি। এবং শেষবার আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা। সর্বোচ্চ, চূড়া, একদম ক্যাপস্টোন। ঠিক আছে, একদম উপরের জায়গাটা, এটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা। আত্মপ্রতিষ্ঠায় সে নিজেকে প্রকাশ করতে চাইবে, সে সৃজনশীল কাজ করতে চাইবে। বলছিলাম না ভাইয়া যে আত্মপ্রতিষ্ঠায় সে অনেক ভালো ভালো, সে অনেক উন্নত লেভেলে কাজ করতে চাইবে, সে নিজেকে প্রকাশ করতে চাইবে, সে নিজের দাম হচ্ছে বাড়ানোর চিন্তা করবে, সে সৃজনশীল কাজকর্ম করবে, যাতে তার হচ্ছে তার নিজের মধ্যে যে ব্যাপারটা আছে, সে যে কিছু পারে সেটা সমাজকে বুঝাইতে চাইবে। এটাই হচ্ছে বেসিক্যালি আত্মপ্রতিষ্ঠার সৃজনশীলতা। আহ, এখন হচ্ছে এটার পরে আরেক হচ্ছে এমসিকিউ আর সিকিউ বাকি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সটে যাওয়া যাক। আহ, এখন তোমাদেরকে একেবারে শেষ জায়গায় আমরা এসে পড়লাম, লেকচারের একেবারে শেষ জায়গা। এখানে তোমাদেরকে আমি বেসিক্যালি প্রেষণা, উৎপাদনশীলতা এবং মনোবল, এই 3টা ব্যাপারকে আমি তোমাদেরকে রিলেট করে দিছি, যে এই 3টা ব্যাপার আসলে একজন একজনের সাথে কিভাবে রিলেটেড। তুমি এখন কি করবা? আবার ওই যে কালকে ওই পরশুদিনের থিওরি, নিজেকে ফিল করবা, নিজেকে ওই জায়গায় নিয়ে যাবা, ফিল করবা নিজেকে কিরকম। ধরো যে উচ্চ প্রেষণা, হাই হাই লেভেলের মোটিভেশন। তুমি এখন কি করতেছো? একটা কর্মচারীকে উচ্চ প্রেষণা দিতেছো, তার ফলে
সে উচ্চ কার্য সন্তুষ্টি পাইতেছে। ঠিক আছে, আমি এরো দিয়ে বুঝিয়ে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। আচ্ছা, উচ্চ প্রেষণার ফলে তার উচ্চ কার্য সন্তুষ্টি হচ্ছে। উচ্চ কার্য সন্তুষ্টির কারণে কি হচ্ছে? তার উচ্চ মনোবল, তার মনোবল বৃদ্ধি পাচ্ছে, এবং লাস্টলি তার উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। লাস্টলি কোম্পানির উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। তুমি প্রথমে একজনকে প্রেষণা দিলা, সে প্রেষণার কারণে তার কার্য সন্তুষ্টি বাড়লো, এবং কার্য সন্তুষ্টির কারণে তার মনোবল বৃদ্ধি পাইলো, এবং লাস্টলে তুমি হচ্ছে তোমার কোম্পানির উৎপাদনশীলতা মানে প্রোডাক্টিভিটি তুমি ইনক্রিজ করতে পারলা। এখন আসো এই নেগেটিভ সিনারিও যদি আমরা চিন্তা করি, উল্টা সিনারিওটা, তাহলে কি হয়? নিম্ন প্রেষণা দিলে তুমি একজনকে, স্বাভাবিকভাবে সে নিম্ন কার্য সন্তুষ্টির অন্তর্ভুক্ত হবে, তার সন্তুষ্টি ভালো হবে না, নিম্ন হবে, তার ফলে তার মনোবল নিচে নেমে যাবে, নিম্ন মনোবল হবে, এবং লাস্টলি তার উৎপাদনশীলতা কি বলতো ভাইয়া? নিম্ন হয়ে যাবে। উৎপাদনশীলতাও তোমার কোম্পানিতে নিম্ন হয়ে যাবে, নিম্নভাবে তোমার কোম্পানি রাইজ করবে। ঠিক আছে, কঠিন কিছুই না, একবার দেখে নিও তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা আসো, লাস্ট এবার আমরা যে ব্যাপারটা আসবো সেটা হচ্ছে প্রতিবন্ধকতা দূরীকরণ। ওই যে বলছিলাম তোমাদের হচ্ছে সবগুলো তো লেখায় দেওয়া সম্ভব না আসলে, লাইভ ক্লাস এবং হচ্ছে ইফতারের টাইম, তাই যতগুলো বেশি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট গুলোই তোমাদেরকে হচ্ছে আগায় লিখছি আর কি। উপযুক্ত কৌশল গ্রহণ করতে হবে অবশ্যই। উপযুক্ত যদি কৌশল গ্রহণ না করে তাহলে কিন্তু আসলে প্রতিবন্ধকতা দূর হবে না। দেখা যাবে কি প্রেষণা দিতেছো বাট হচ্ছে ঠিকভাবে দিতেছো না, মানে সে যেটা চাইতেছে সেটা দিতেছো না, অন্য কিছু দিতেছো, বা হচ্ছে সঠিক ওয়েতে সে পাচ্ছে না, উপযুক্ত কৌশলের দ্বারা সে গ্রহণ করতে পারছে না। তো তখন তোমাকে কৌশলটা সঠিকভাবে সঠিক জায়গায় তাকে হচ্ছে তোমার প্রেষণা দিতে হবে, উপযুক্ত কৌশল গ্রহণ করতে হবে। কর্মী উন্নয়ন, কর্মী ডেভেলপ করতে হবে। তুমি একজন কর্মচারীকে সারা জীবন এক স্টেজে হচ্ছে তাকে কাজ করা, বা তার হচ্ছে কোনো ধরনের চিন্তা করবা না, সে যা ইচ্ছা কাজ করুক না, এটা হবে না। তাকে উন্নয়ন করতে হবে, তার পজিশনটাকে উন্নতির জায়গায় তাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে নমনীয় মনোভাব, নমনীয়, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। যেমন কিরকম ফ্লেক্সিবিলিটি? সে ধরো যে একটা কিছু চাইতেছে এবং তুমি ধরো সেটা দিতে চাইতেছো না, তোমার কাছে মনে হতেছে না ও বেশি বেশি চাইতেছে, তখন তোমার মধ্যে আনতে হবে মনোভাবটা যে না, একটু চাইতেছে সমস্যা নাই, একটু বিচার বিবেচনা করে তুমি চিন্তা করবা যে ওকে দেওয়া যায় কিনা। এটাই হচ্ছে নমনীয় মনোভাব। অনুকূল মানসিকতা সৃষ্টি, অনুকূল মানসিকতা সৃষ্টি মানে হচ্ছে পজিটিভ যে একটা মেন্টালিটি তোমার তার মধ্যে ক্রিয়েট করতে হবে, যাতে সে ওই, এবং তার মাধ্যমে কি হবে বলতো, যে প্রতিবন্ধকতা আছে সেটা দূরীকরণ হয়ে যাবে। আসো এবার আমরা আই গেস এরপরে হচ্ছে এমসিকিউ পার্ট। হ্যাঁ, না না না, এরপর হচ্ছে একটা ক্যাপসুল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্যাপসুল, ক্যাপসুল খুব ভালো মতো এই তিনটা টপিক, এই তিনটা পয়েন্ট খুব ভালো মতো তোমরা স্ক্রিনশটে নিয়ে নাও পারলে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের সাথে একটু আগে আলোচনা করেছিলাম, কিন্তু এখন আবার দরকার। এগুলোকে তাই আমি ক্যাপসুল আকারে তোমাদের কাছে উপস্থাপন করলাম। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও এই জিনিসগুলা। রিপিটেডলি রিপিটেডলি বোর্ড কোয়েশন, অ্যাডমিশন, সব জায়গায় এই কোয়েশন, এখান থেকে কোয়েশন আসেই। ঠিক আছে, প্রত্যেক বছর একটা না একটা বোর্ডে এখান থেকে কোয়েশন পাবাই। ঠিক আছে, তোমরা হচ্ছে এখানে বেশি কিছু না, যা তোমাদেরকে আগে বলছিলাম সেটাই। আব্রাহাম মাসলো 1943 সালে চাহিদা সোপান তত্ত্বের ধারণা দেন, এবং এই যে এক্স ও ওয়াই তত্ত্ব যেটা, সেটা হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর হচ্ছে এর জনক। কে বলতো? ডগলাস ম্যাকগ্রেগর। নামটা কিন্তু আবার বলতেছি, ভালো করে মনে রাখতে হবে, যেখানে এক্স হচ্ছে নেগেটিভ, ওয়াই হচ্ছে পজিটিভ। এক্স নেগেটিভ জিনিস নির্দেশ করে, ওয়াই পজিটিভ জিনিস, মানে কি যারা হচ্ছে আহ কর্মচারীদের সাথে যদি ভালো মতো ব্যবহার না করা হয়, তারা নিজেকে খারাপ ফিল করে, নিজেকে হচ্ছে ভালোভাবে প্রদর্শন করতে পারে না, এই জন্য সে নেগেটিভ ভাবে সে নিজেকে উপস্থাপন করে, এবং সেটাকে তখন আমরা এক্স দ্বারা চিহ্নিত করি। আর ওয়াই পজিটিভ, যখন সে ভালো মতো ভালো রকম প্রেরণা পায় কোম্পানি থেকে, তাকে হচ্ছে ভালো মতো স্যালারি দেওয়া হয়, ভালো কার্যপরিবেশ বিধান করা হয়, সবকিছু পজিটিভ থাকে, তখন সে নিজের মধ্যে ভালো কিছু ফিল করে, এবং তখন সেটাকে আমরা ওয়াই বলি। তার হচ্ছে ওয়াই ক্যাটাগরির মানুষ। দ্বি উপাদান তত্ত্বের জনক যেটা বলছিলাম, ফ্রেডারিক হার্জবার্গ, নামটা মনে রাখবা। টু ফ্যাক্টর থিওরি যেটা ছিল একটা প্রশ্নদানকারী, এটা রক্ষণাবেক্ষণ বলো। এবার আসো আমরা এমসিকিউ পার্টে যাই। এমসিকিউ, এমসিকিউ পার্টে আসো, একটু রেসপন্স করিও। হ্যাঁ, এখন এমসিকিউ পার্টে আসছি, এখন একটু রেসপন্স করিও। বলো, প্রথম প্রশ্ন, নিচের কোন কাজটি দ্বারা কর্মীরা কাজে উৎসাহ বোধ করে? বলো, একটু বলো ভাইয়া।
একটু বলো। আচ্ছা, আহ কেউ বলতেছো না, তাহলে আমি বলে দিই। প্রথম এটা হচ্ছে হবে প্রেষণা। তোমাদেরকে একটু আগে বলে আসছিলাম, কর্মীরা তাদের কাজের প্রতি উৎসাহ বোধ করে প্রেষণার কারণে। ঠিক আছে, প্রেষণার কারণে সে নিজের মধ্যে উৎসাহ বোধ করে। উত্তর হচ্ছে প্রেষণা। পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব কোনোটাই হবে না। আচ্ছা, আফরিন স্নিগ্ধা বললা একের ডি। ভেরি গুড। আসো এবার নেক্সটে যাই। এটার উত্তর করো তো, এটার উত্তর করো আফরিন। কোথায় ছিলে এতক্ষণ? রেসপন্স করনি কেন? এটার উত্তর করো তো ভাইয়া। চাহিদা সোপান তত্ত্বের প্রথম চাহিদা কোনটি? একটু বলো, একটু বলো। একটু জানো ভাইয়া। আহ আচ্ছা, তোমরা আমার কাছে কি একটু লেটে আসতেছে নাকি? আচ্ছা আচ্ছা, এখনই আসলা। আচ্ছা, সমস্যা নেই, ক্লাসটা আবার দেখে নিও, বুঝছো? ক্লাসটা আবার দেখে নিও। চাহিদা সম্পত্তির প্রথম চাহিদা হচ্ছে জৈবিক চাহিদা। নিরাপত্তা হবে না, সামাজিক হবে না, আত্মতৃপ্তি হবে না, এগুলো পরের ব্যাপার। তোমাদেরকে পরে আসছিলাম একটু আগে। জৈবিক চাহিদা হচ্ছে আনসার। এরপরে যাই। নিচের কোনটি প্রেষণা দানের আর্থিক উপায়? আর্থিক, ঠিক আছে। আর্থিক উপায় কোনগুলো? কোনটা হচ্ছে আর্থিক উপায়? এ বি সি ডি, একটু জানাও। আচ্ছা, আমি বলে দেই। এটা হচ্ছে পদোন্নতি। বাকিগুলো হবে না, বাকিগুলো হচ্ছে অনার্থিক উপায়। বুঝছো? অনার্থিক। মাসলোর চাহিদা সোপান সোপান তত্ত্ব অনুযায়ী সামাজিক চাহিদার পরবর্তী ধাপ কোনটা? সামাজিক চাহিদার পরে কোন স্টেজটা আসে বলতো ভাইয়া? বিআরডি কি হবে? বলতো, বিআরডি তো হবে না, প্রথমেই বাদ। বিআরডি প্রথমেই বাদ। এরপর হচ্ছে আত্মতৃপ্তি। আত্মপূর্ণতা হচ্ছে সবার উপরে, একদম টপে থাকে। সামাজিক চাহিদা পরে আসে আত্মতৃপ্তি। হ্যাঁ হ্যাঁ, আফরিন আনসার করতেছো, ভেরি গুড। আফরিন হচ্ছে তোমাদেরকে এখন সুযোগটা দিতে পারতেছি না আনসার করার, আসলে একটু টাইম কম তো, আসলে অনেকেরই হচ্ছে আরো পরে ক্লাস টাস আছে, তো তোমাদেরকে হচ্ছে এক্সট্রিমলি সরি। আহ ইনশাল্লাহ পেইড ব্যাচের ক্লাস শুরু হলে তখন হচ্ছে তোমাদেরকে সুন্দর করে আস্তে আস্তে টাইম নিয়ে তোমাদের সাথে প্রত্যেকটি হচ্ছে এমসিকে আলোচনা করব, বুঝছো? আচ্ছা, এটা বলো, দ্বি উপাদান তত্ত্বে প্রেষণামূলক উপাদানের বিষয়বস্তু কি কি? বলো। বেতন, স্বীকৃতি, সাফল্য। আচ্ছা, এটার উত্তর হচ্ছে 2 ও 3। কেন বলো তো ভাইয়া? এটা হচ্ছে আহ কেন 2 ও 3 হবে, বেতন কেন হবে না? কারণ বেতন হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক, যেটা অবশ্যই লাগবে। প্রেষণা কি? স্বীকৃতি এবং সাফল্য। এটা অবশ্যই মানে হচ্ছে না লাগলেও চলে, কিন্তু হলে অনেক ভালো। বেতন তো হবে না, বেতন হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক। আচ্ছা, ক্লাসও করনি, সমস্যা নেই, ক্লাস করে নিও আবার। রেকর্ডেড হচ্ছে থাকবে, ক্লাস করে নিও। আচ্ছা, এক্স ও ওয়াই তত্ত্বের প্রবক্তাকে? একটু আগে বলছিলাম, ক্যাপসুলের মধ্যে বলছিলাম কিন্তু। এক্স ওয়াই তত্ত্বের প্রবক্তা কে বলো তো? আফরিন কি বলতে পারবা 6 নাম্বারটা উত্তর? আফরিন একটু জানাও, তোমার ফ্রেন্ডসদেরও মেনশন করে দাও যারা এখন হচ্ছে এই অধ্যায়টা নিয়ে একটু ঝামেলা যাদের। আহ, একটু জানাও, একটু জানাও, একটু তাড়াতাড়ি জানাও। আচ্ছা, জানাচ্ছ না? আমি বলে দিই তোমাদেরকে। ডগলাস ম্যাকগ্রেগর, বলছিলাম আগেও। ডগলাস ম্যাকগ্রেগর হচ্ছেন এক্স ও ওয়াই তত্ত্বের জনক। আসো এবার নেক্সটে যাই। আচ্ছা, এইটা বলো তো আফরিন, কোনটি প্রেষণাদানের অনার্থিক উপায়? আচ্ছা, আই গেস না, বলতে পারবো না, বিকজ যেহেতু ক্লাস করোনি। এটা হচ্ছে কোনটি প্রেষণাদানের অনার্থিক উপায়? অনার্থিক উপায়। আচ্ছা, একটু চিন্তা করো।
যাও, তোমাদেরকে একটু চিন্তার সুযোগ দিলাম, চিন্তা করে বলো। আফরিন, একটু চিন্তা করে বলো। তোমরা একটু চিন্তা করে বলো। আচ্ছা, তোমরা কেউ বলতেছো না। আচ্ছা, এটা হচ্ছে হবে প্রশিক্ষণ সুবিধা, বুঝছো? প্রশিক্ষণ। আচ্ছা, এরপরে আসি আমরা। এরপরে এই যে তোমাদেরকে কিন্তু বলছিলাম, মোটিভেশন শব্দটা কোন শব্দ হতে এসেছে? ল্যাটিন শব্দ মুভিয়ের থেকে। ল্যাটিন শব্দ মুভিয়ের থেকে। এরপর প্রেষণার সকল কার্যক্রম হলো কি ওরিয়েন্টেড, বলো তো? সকল কার্যক্রম কি ওরিয়েন্টেড? নেচার, ওয়ার্ক, গোল, বিজনেস। আচ্ছা, এর উত্তর হবে হচ্ছে গোল ওরিয়েন্টেড, লক্ষ্য অনুযায়ী, লক্ষ্যাভিমুখী। বলছিলাম না কথাটা, লক্ষ্যাভিমুখী। এর বাংলায় হচ্ছে, ইংলিশ হচ্ছে গোল ওরিয়েন্টেড। এবার আসো, প্রেষণা ব্যক্তির কোনটির সঙ্গে জড়িত? একটু চিন্তা করে বলো, কোনটির সঙ্গে জড়িত হতে পারে? কোন কোন ব্যাপারের সাথে জড়িত হতে পারে? একটু জানাও। একটু জানাও ভাইয়া। ভাইয়া, জানাও না ভাইয়া। তোমরা তো এইভাবে তো আসলে হবে না, তোমাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে। আচ্ছা, অভাব, উত্তেজনা ও তাড়না, বুঝছো? এর উত্তর হচ্ছে অভাব, উত্তেজনা ও তাড়না। এর থেকে হচ্ছে প্রেষণা ব্যক্তির এই ব্যাপারগুলোর সাথে জড়িত। ওই যে তোমাদেরকে যে চক্রটা পড়াইছিলাম, ওই চক্রের মধ্যে কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবা, চক্রটা জানলেই বুঝতে পারবা। আসো, এবার হচ্ছে তোমাদেরকে কিছু সৃজনশীল তোমাদেরকে জানাই। তোমরা অনেকে সিকিউ চাইছিলা, সিকিউর তোমাদেরকে বলে দেই ইন শর্টে। আচ্ছা, মানব সম্পদ বিভাগের বিভাগীয় প্রধান জনাব কায়সার বিশ্বাস করেন কর্মীরা কাজের ভালো পরিবেশ পেলে কাজ করতে আগ্রহী হয়। তাই তিনি ন্যায্য মজুরি, কাজের পরিবেশ, চাকরির নিরাপত্তা সহ কাজের স্বীকৃতি ও আকর্ষণীয় বেতনের মাধ্যমে কর্মীদের উৎসাহিত করার চেষ্টা করে সফল হয়েছেন। তিনি মনে করেন এগুলো প্রতিনিয়ত পালন করা উচিত। আচ্ছা, তো এবার আসো আমরা প্রথম প্রশ্নের দিকে আসি। প্রেষণা কি? প্রেষণা কি বলছিলাম যে ওই যে তিনটে শব্দ বলছিলাম না, অনুপ্রাণিত, উৎসাহিত এবং প্ররোচিত। কর্মীদের হচ্ছে কার্য হচ্ছে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কর্মীদের অনুপ্রাণিত, উৎসাহিত ও প্ররোচিত করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় প্রেষণা, বুঝছো? এরপর আসি অভাবের সঙ্গে প্রেষণা কিভাবে সম্পর্কযুক্ত। অনেকভাবে সম্পর্কযুক্ত। ওই যে তুমি হচ্ছে এটা যখন লিখবা তখন বলবা যে হ্যাঁ, অভাব থেকে হচ্ছে একটি প্রেষণার উৎপত্তি হয়, এবং অভাবই হচ্ছে এর মূল ভিত্তি, যার কারণে একজন কর্মচারী নিজের মধ্যে কিছু ফিল করে এবং কিছু মানে অনুভব করে, এবং হচ্ছে সে এটা সম্পর্কে যখন অন্যদের, উচ্চদের কাউকে জানায়, তখন তার অভাবটা পূরণ হয়। ঠিক আছে, তো এভাবে হচ্ছে অভাবের উৎপত্তি। এবার আসো উদ্দীপকের প্রেষণা কোন তত্ত্বের প্রয়োগ হয়েছে? উদ্দীপকের প্রেষণায় বলো কোন তত্ত্বের প্রয়োগ হয়েছে? বলো তো, বলো বলো বলো। এটা কিন্তু জানা থাকা দরকার। একটু আগে পড়াইছি, একটু আগে, জাস্ট একটু আগে পড়াইছি। আচ্ছা, বলি, এটা হচ্ছে প্রেষণার ওই যে টু ফ্যাক্টর থিওরি, ফ্রেডারিক হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব, যে ওটার হচ্ছে ওই তত্ত্বের প্রয়োগ হয়েছে এখানে, বুঝতে পারছো? এবং ওই তত্ত্বের কোন উপাদানটা বলতে পারবা? প্রেষণামূলক না রক্ষণাবেক্ষণমূলক, এটা বলতে পারবা? এটা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক। এই যে ন্যায্য মজুরি, কাজের পরিবেশ, চাকরির নিরাপত্তা, এই ব্যাপারগুলো কি ছাড়া কি হবে? এই ব্যাপারগুলো ছাড়া কি হবে বলো? এগুলো ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, এরপরে ঘ নাম্বার, জনাব কায়সারের মতন তুমি কি একমত? হ্যাঁ, আমি অবশ্যই একমত।
তুমি কিভাবে একমত পুরোটা ব্যাপার জানাই দিবা। আর একটা লাস্ট স্লাইড বাকি। এখানে তোমাদের 2 নাম্বার সৃজনশীল আলোচনা করলাম। M&M কোম্পানির পরিচালনা পর্ষদ কর্মীদের কার্যপরিবেশ বহুলাংশে বৃদ্ধি করায় শ্রমিক কর্মীরা স্বাচ্ছন্দ্যে কাজ করছে। আবার বাংলা নববর্ষ উৎসব পালনের জন্য প্রত্যেককে বোনাস প্রদানের ঘোষণা দেন। এর ফলে শ্রমিক কর্মীরা বিপুল উদ্দীপনা নিয়ে দায়িত্ব পালন করছে। প্রথম প্রশ্ন, জৈবিক চাহিদা কি? জৈবিক চাহিদা হচ্ছে কি, ওই যে একদম ইনিশিয়াল যে স্টেজটা, আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বের একদম ইনিশিয়াল যে স্টেজটা আছে না, জৈবিক চাহিদা যেটাকে বলে, ওইটাই হচ্ছে জৈবিক চাহিদা। ঠিক আছে? যেমন কি বলবা তুমি, এভাবে বলতে পারো যে একজন আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী একজন কর্মী তার একদম প্রথম যেই চাহিদা অনুভব করে নিজের মধ্যে, এবং হচ্ছে যেগুলো ছাড়া তার হচ্ছে কোনোভাবেই সে নেক্সটে পরবর্তীতে আগাইতে পারে না, সেটা হচ্ছে জৈবিক চাহিদা। ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াই তত্ত্বকে ইতিবাচক বলা হয় কেন? কারণ ওয়াই তত্ত্ব অনুযায়ী এটা ধরে নেওয়া হয় যে কর্মীরা যদি ভালো রকম হচ্ছে প্রেরণা পায়, তারা যদি কাজের জন্য উপযুক্ত পরিবেশ পায়, তারা যদি বেতন পায় ঠিক মতো, তাহলে তারা আরো বেশি নিজেদেরকে হচ্ছে অনুপ্রাণিত বোধ করে এবং তারা কোম্পানির জন্য আরো বেশি কাজ করতে পারে, আরো উদ্দীপনার সহিত তারা হচ্ছে কোম্পানির সাথে কাজ করতে পারে। এই জন্য এটাকে ইতিবাচক প্রেরণা বলা হয়। এরপর আসো, উদ্দীপকের কর্মপরিবেশ কোন ধরনের ইতিবাচক প্রেরণা? বলতে পারবা কোন ধরনের? বলতে পারবা কেউ? এখানে একটা শব্দ দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবা যে এটা কোন ধরনের প্রেরণা, কোন ধরনের ইতিবাচক প্রেরণা। আচ্ছা বলে দেই, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা ধরে তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে ইতিবাচক আর্থিক প্রেরণা। আর্থিক প্রেরণা কারণ আমি কি বলছিলাম, বোনাস দ্বারা কি টাকা দেওয়া হয় না, টাকা দেওয়ার কারণে কি এটাকে আর্থিক না? তো এটাই হচ্ছে বলে দিবা যে উদ্দীপক কর্মপরিবেশ হচ্ছে আর্থিক ইতিবাচক প্রেরণা। এরপরে তোমরা হচ্ছে ব্যাখ্যা করবা। ঘ নম্বরে, আর্থিক প্রেরণা কর্মীদের কাজের গতিকে বৃদ্ধি করে। অবশ্যই বৃদ্ধি করে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তোমরা হচ্ছে এভাবে বিশ্লেষণ করবা যে প্রেরণার দ্বারা একজন কর্মী নিজের মধ্যে যে অভাবগুলো রয়েছে সেগুলো পূরণ করতে সক্ষম হয় এবং সে অনুযায়ী সে কাজ করতে পারে, প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সে হচ্ছে কাজ করতে পারে ঠিক মতো। এরপর হচ্ছে সবার সাথে তার সম্পর্ক ভালো হয়। এভাবে যে বিভিন্ন ফ্যাক্টর গুলো আছে তোমাদেরকে জানাইছিলাম, ওই ফ্যাক্টর গুলো একটা হচ্ছে একটার সাথে রিলেট করবা। কর্মীরা কিভাবে নিজেদেরকে উন্নত করতে পারে, কর্মীরা নিজেদেরকে কিভাবে হচ্ছে সমাজে নিজেদের পরিচয় করাতে পারে এবং সে আস্তে আস্তে হচ্ছে কোম্পানির লক্ষ্য অর্জনে গতি বৃদ্ধি করতে পারে। এই ব্যাপারগুলো হচ্ছে তোমরা আস্তে আস্তে এখানে একটা পর একটা নিয়ে আসবা। বুঝছো? আচ্ছা, আর্থিক প্রেরণা, হ্যাঁ, আর্থিক প্রেরণার দ্বারা সে হচ্ছে ঠিক মতো সে উপরে উঠতে পারে, এই ব্যাপারগুলো তোমরা জানাই দিবা। ঠিক আছে? আচ্ছা, শেষ স্লাইড, শেষ। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদেরকে হচ্ছে আমি আমার ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো। আহ আচ্ছা, তো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তোমরা চাইলে এখানে আমাকে নক দিতে পারো এনি টাইম। এনি টাইম নক দিবা, যখনই কোনো কিছু বুঝতেছো না অবশ্যই ভাইয়াকে নক দিবা। ইনশাল্লাহ ভাইয়া তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ভাইয়া আজকের মতো আসি, এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং হচ্ছে রোজা রমজানের সময় ইবাদতগুলোর পাশাপাশি পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যাবা। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।